পুনের আকাশ যেন আজ কাঁদার সিদ্ধান্ত নিয়েই এসেছিল। শ্রাবণের ঝিরঝিরে বৃষ্টির রোমান্টিক অভ্যাসে থাকা পুনেবাসীদের আজ বৃষ্টির এই রুদ্ররূপ কিছুতেই হজম হচ্ছিল না। সকাল থেকে যে অবিরাম বৃষ্টি শুরু হয়েছিল তা এখন রাত 11টা বেজে গেলেও থামার নাম নিচ্ছিল না। সদাশিব পেঠের সেই পুরনো সরু গলিগুলোতে বৃষ্টির জল যেন নদীর মতো বইছিল। এমনিতে দুপুরে 1টা থেকে 4টে শান্তিতে ঘুমোনোই পেট আজ বৃষ্টির শব্দে জেগেই ছিল, কিন্তু সেই জেগে থাকাটা সুখের ছিল না। বিশ্রামবাগ ওয়াড়ার পেছনের গলিতে একটি পুরনো কালচে হয়ে যাওয়া দোতলা দেশপাণ্ডে ওয়াড়ায় 3 নম্বর ঘরে মানসী জানালার মরচে পড়া শিকে মাথা ঠেকিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। বাইরের ঘুটঘুটে অন্ধকারে শুধু বৃষ্টির সাদা ধারাগুলো মাঝে মাঝে চমকানো বিদ্যুতের আলোয় দেখা যাচ্ছিল। মরণ, এই আকাশটার কি আজকেই ফাটার ছিল? মানসীর ঠোঁট থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তার পেছনে একটা পুরনো খাটে, যেখানে তোষকের কাপড় কিছু জায়গায় ছিঁড়ে গিয়েছিল, সেখানে তার 1 বছরের ছোট্ট ছেলে যশ গোঙাচ্ছিল। জ্বরে তার গা পুড়ে যাচ্ছিল, আর মাঝে মাঝে ওয়াড়ার টিনের চালে পড়া বৃষ্টির বিকট শব্দে সে চমকে উঠছিল। এটা দেখে মানসীর বুক কেঁপে উঠছিল। ঘরের পরিবেশটা গুমোট ছিল। পুরনো ওয়াড়াগুলোতে বর্ষাকালে যে একটা বিশেষ স্যাঁতস্যাঁতে গন্ধ আসে, যাকে পুনেবাসীরা নাকে রুমাল দিয়ে স্যাঁতস্যাঁতে গন্ধ বলে, সেই গন্ধটা আজ মানসীর বেঁচে থাকার অংশ হয়ে দাঁড়িয়েছিল। কোণে রাখা একটা বালতিতে ছাদ থেকে চুইয়ে পড়া জল টুপ টুপ শব্দ করে পড়ছিল। সেই শব্দটা যেন ঘড়ির কাঁটার মতো তার কঠিন সময়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। যশ আবার কাঁদতে শুরু করল। তার আওয়াজ ক্ষীণ ছিল, কিন্তু সেই শান্ত অন্ধকার ঘরে সেটা যেন সাইরেনের মতো শোনাল। মানসী ছুটে খাটের কাছে গেল। সে নিজের শাড়ির আঁচলটা গুছিয়ে যশকে কোলে তুলে নিল। তার শরীর ক্লান্ত ছিল। গত 2 দিন ধরে পেটে এক কণা খাবারও পড়েনি। কিন্তু মায়ের শরীরের শক্তি তো আর খাবারের ওপর নির্ভর করে না, তা মমতার জোরে চলে, এটাই সত্যি। সে যশের কপালে হাত রাখল। ছ্যাঁকা লাগার মতো করে সে হাতটা সরিয়ে নিল। বাপরে, কত জ্বর এসেছে! সে নিজের মনেই ফিসফিস করে উঠল। সে হাতড়ে কোণের টেবিলটা খুঁজল। কারেন্ট চলে যাওয়ার পর এখন 3 ঘন্টা হয়ে গেছে। পুনের পাওয়ার কাট আর পুনের মানুষের টিপ্পনি কখন আসবে কেউ বলতে পারে না, এটা সে জানত। কিন্তু আজকের অন্ধকারটা যেন বড্ড বেশি ঘন মনে হচ্ছিল। সে মোমবাতি খুঁজল, কিন্তু সেটা কালকেই শেষ হয়ে গেছে। মোবাইলের টর্চের আলোয় সে ওষুধের বোতলটা খুঁজল। খালি, 1 ফোঁটা ওষুধও বাকি নেই। সে বোতলটা উল্টে দেখল, কিন্তু তার ভাগ্যের মতোই সেটা একেবারে খালি ছিল। যশের কান্না বেড়েই চলছিল। তার খিদে পেয়েছিল। মানসী রান্নাঘরের দিকে গেল। যাকে রান্নাঘর বলাটা সেই শব্দের অপমান করা হবে, এমন একটা কোণের দিকে সে গেল। দুধের পাত্রটা খোলা হলো। ভেতরে নষ্ট হয়ে যাওয়া দুধ দেখে তার চোখে জল চলে এলো। সকাল থেকে কারেন্ট না থাকা আর ওয়াড়ার গুমোট গরমে ওই বেঁচে থাকা সামান্য দুধটুকুও নষ্ট হয়ে গিয়েছিল। এখন সে কি করবে? বাইরে মুষলধারে বৃষ্টি, পকেটে একটা পয়সাও নেই। চাকরি থেকে ছাঁটাই হওয়ার সেই ইমেলটা এখনও তার চোখের সামনে নাচছিল। কস্ট কাটিং নামের একটা ছুরি তার পেটে আঘাত করেছিল। পুনের মতো একটা শহরে, যেখানে শ্বাস নিতেও হয়তো ট্যাক্স লাগবে এমন অবস্থা, সেখানে একা একটা মেয়ে আর কোলে 1 বছরের একটা বাচ্চা। মানুষের অস্তিত্ব যেন একটা সুতোর ওপর ঝুলছিল। সে আবার জানালার কাছে ফিরে এলো। সামনের পেরু গেটের পুলিশ চৌকির কাছের আলোটাও বন্ধ ছিল। রাস্তাঘাট জনশূন্য ছিল। শুধু বৃষ্টির গর্জন শোনা যাচ্ছিল। ভগবান, আর কত পরীক্ষা নেবে তুমি? সে ওপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিন্তু উত্তর হিসেবে শুধু বিদ্যুতের গর্জন শোনা গেল। জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে তার গায়ে কাঁটা দিল। বৃষ্টির ফোঁটা উড়ে এসে গালে পড়ল নাকি চোখ থেকে জল গড়িয়ে গালে পড়ল, সেটা সে নিজেই বুঝতে পারল না। তার নিজের মায়ের কথা মনে পড়ল। মা বলতো, ওরে, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুটোই তো পুনেতে, কিন্তু তোর ভাগ্যটা কোন গায়ে গেল রে? স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন যেভাবে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেটা মনে পড়লে আজও তার গা শিউরে ওঠে। অপয়া, এই তকমা কপালে নিয়ে সে সদাশিব পেঠের এই ওয়াড়ায় ভাড়ায় থাকতে এসেছিল। কিন্তু এখন ভাড়াও বাকি পড়ে আছে। যশ জোরে কাঁদতে লাগল। তার কান্নাটা এখন খিদের ছিল। মানসী তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। বাঁচা, চুপ কর, সব ঠিক হয়ে যাবে, সোনা, মা আছে না? সে চুপ করানোর চেষ্টা করছিল, কিন্তু তার মন অসহায় হয়ে পড়েছিল। টাকা, এখন শুধু একবার দুধ আনার মতো টাকা দরকার। তার মাথায় চিন্তা ঘুরতে লাগল।
কার কাছে চাইবে? পাশের বাড়ির কুলকার্নি কাকিমা? না, তার নিজের পেনশনই হয়তো এখনও ঢোকেনি। আর পরশুই তার কাছ থেকে ৫০ টাকা ধার নিয়েছিল সবজি কেনার জন্য। এখনও সেটা দেওয়া হয়নি। তাহলে কোন মুখে আবার চাইবে? অফিসের বান্ধবীরা? তাদের সাথে পরিচয় এখন শুধু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখার মধ্যেই সীমাবদ্ধ ছিল। চাকরি যাওয়ার সাথে সাথেই যেন মানবতার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। একটাই উপায় ছিল, সমীর, তার নিজের ভাই। মানুষের হাত কাঁপতে লাগল। সমীর খারাপ ছিল না, কিন্তু তার বউয়ের মানে বৌদির খোটা শোনার চেয়ে মানুষের কাছে উপোস থাকা বেশি সহজ মনে হতো। গতবার যখন সে ২০০ টাকা চেয়েছিল, তখন বৌদি ফোনে যা শুনিয়েছিল সেটা মনে পড়লে আজও কান ঝাঝা করে। আপনার তো এটা রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানসীদি। সমীরের যে নিজের একটা সংসার আছে সেটা কি আপনি ভুলে যান? কিন্তু আজ প্রশ্ন তার আত্মসম্মানের ছিল না, যশের পেটের ছিল। ক্ষুধার্ত সন্তানের সামনে মায়ের আত্মসম্মান ভেঙে পড়ে। সে তার পুরনো স্ক্রিন ফাটা স্যামসাং ফোনটা হাতে নিল। ব্যাটারি ১৫% দেখাচ্ছিল। নেটওয়ার্কের দাগগুলো বৃষ্টির সাথে লুকোচুরি খেলছিল। কন্ট্যাক্ট লিস্টে সমীর দাদা নামটা খোঁজার সময় তার আঙুলগুলো ঘামে ভিজে গেল। সে মেসেজ টাইপ করতে শুরু করল। হোয়াটসঅ্যাপ করার মতো ডেটা ছিল না, তাই সাধারণ টেক্সট মেসেজ। তার আঙুল স্ক্রিনের ওপর ঘুরছিল। স্ক্রিন ভাঙা থাকার কারণে অক্ষরে আঙুল চাপার সময় কাঁচ বিঁধছিল। দাদা, সরি তোকে বিরক্ত করছি। যশের খুব জ্বর এসেছে রে, আর ঘরে দুধ নেই। প্লিজ ৫০০ টাকা পাঠানা। আমি শপথ করছি সামনের সপ্তাহে যে করেই হোক ফেরত দেব। প্লিজ দাদা, না বলিস না। সে মেসেজটা টাইপ করল। চোখের জলের কারণে স্ক্রিনটা ঝাপসা দেখাচ্ছিল। যশের কান্নার আওয়াজ এখন অসহ্য হয়ে উঠছিল। জ্বরে তার গা পুড়ে যাচ্ছিল। তার দুধ দরকার ছিল, ওষুধ দরকার ছিল। দাঁড়া রে বাবা, মামা টাকা পাঠাবে, দাঁড়া। সে কাঁদতে কাঁদতে যশকে বলছিল। সে সমীর দাদার নম্বর সিলেক্ট করার জন্য কন্ট্যাক্ট লিস্ট খুলল, কিন্তু মোবাইলের স্ক্রিন ভাঙা থাকার কারণে নম্বরটা ঠিকমতো দেখা যাচ্ছিল না। তার দাদার নম্বর মুখস্থ ছিল, তাই সে নম্বর টাইপ করতে লাগল। কিন্তু ঠিক সেই সময় আকাশে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাল। সেই বিকট শব্দে জানালার পাল্লাগুলো কেঁপে উঠল। হঠাৎ হওয়া সেই শব্দে মানসী চমকে উঠল। যশ কেঁদে উঠল। সেই তাড়াহুড়োয় তার কাঁপতে থাকা বুড়ো আঙুল দিয়ে নম্বর টাইপ করার সময় টাচস্ক্রিনের ভাঙা জায়গায় টাচ ঠিকমতো কাজ করছিল না। ফলে সমীরের নম্বরের জায়গায় অন্য একটা নম্বর টাইপ হয়ে গেল এবং সে মেসেজ সেন্ড করে দিল। চমকে থাকা অবস্থায় তাড়াহুড়োয় সে সমীরের বদলে অন্য কারো নম্বর দিয়ে সেন্ড বাটন টিপে দিল। তার মনে হলো সে দাদাকেই মেসেজ করেছে। স্ক্রিনে সেন্ডিং গোল হয়ে ঘুরল এবং তারপর মেসেজ সেন্ট এলো। সে ফোনটা বুকে জড়িয়ে ধরল এবং চোখ বন্ধ করে নিল। ভগবান, দাদা যেন মেসেজটা দেখে, বৌদি যেন জানতে না পারে, শুধু ও যেন টাকাটা পাঠিয়ে দেয়। সে ভগবানের কাছে প্রার্থনা করছিল। বাইরে বৃষ্টি এখন রুদ্র রূপ ধারণ করেছিল। ওয়ারার টিনির চালে আওয়াজটা এমন হচ্ছিল যেন কেউ টিনের চালে পাথর ছুটছে। জানালা দিয়ে আসা বাতাসটা ভিজে আর কনকনে ঠান্ডা ছিল, যা যশের জ্বর আরও বাড়িয়ে দিচ্ছিল। মানসী নিজের গায়ের শালটা খুলে যশকে জড়িয়ে দিল। বাবা, ৫ মিনিট, শুধু ৫ মিনিট দাঁড়া, মামা টাকা পাঠাবে। তারপর আমি নিচে গিয়ে দোষী কাকুর দোকান থেকে দুধ নিয়ে আসছি। ওটা খোলা থাকবে এখনো, নিশ্চয়ই খোলা থাকবে। সে নিজেকে বোঝাচ্ছিল। সময় গড়িয়ে যাচ্ছিল। ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট। মোবাইল শান্ত ছিল। নাড়ি প্রায় না ব্যাংকের মেসেজের টংটং আওয়াজ। তার পেটের ভেতর ভয়ের একটা দলা পাখি উঠল। দাদা কি মেসেজ দেখেনি, নাকি দেখেও ইগনোর করল, নাকি বৌদি ফোন হাতে নিয়েছিল? অনেক প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অন্ধকারে সে একা সেই মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়েছিল, যার আলো এখন ধীরে ধীরে কমে আসছিল। কি আমার এই কপাল! সামান্য ৫০০ টাকারও কি যোগ্যতা রইল না আমার? সে দেওয়ালে হেলান দিয়ে নিচে বসল। মেঝের ঠান্ডা ভাব গায়ে কাঁটা দিচ্ছিল। যশ এখন কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছিল। সে শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার সেই ফোপানি মানসীর বুক টুকরো টুকরো করে দিচ্ছিল। তার মনে হচ্ছিল ছুটে গিয়ে বৃষ্টিতে দাঁড়াই আর জোরে চিৎকার করি, কিন্তু সে তা করতে পারছিল না। সে মা, তাকে শক্ত হতেই হবে। সে আবার ফোন হাতে নিল। আবার সেন্ড করবে, নাকি কল করবে? কিন্তু যদি বৌদি ফোন তোলে, তাহলে অপমান সহ্য করার ক্ষমতা তার আর ছিল না। তার নজর আবার সেই পাঠানো মেসেজটার উপর পড়ল। সেই অন্ধকার ঘরে মোবাইলের নীলচে আলোয় সে মেসেজটা আবার পড়ল। আর তখনই তার নজরে এলো। তার হৃদস্পন্দন থেমে গেল। ওপরে নামটা সমীর দাদা ছিল না, সেখানে শুধু একটা ১০ অঙ্কের মোবাইল নম্বর ছিল। এ কি হলো? তার মুখ থেকে কথা বেরোচ্ছিল না। সে ভুল নম্বরে মেসেজ পাঠিয়েছে। তার শেষ আশা, তার শেষ চেষ্টা একটা ভুল আঙুলের ছোঁয়ায় নষ্ট হয়ে গেল। না, না ভগবান, এমন করো না। সে কাঁদতে শুরু করল। এখন দাদাকে আবার মেসেজ করতে হবে,
কিন্তু তার মনে হয়েছিল যে সে দাদাকেই পাঠিয়েছে, তাই আবার টাইপ করার মতো শক্তি ছিল না। আর যে অচেনা মানুষকে মেসেজটা গেছে, সে কি ভাববে? ভিখারি ভাববে, স্ক্যাম ভাববে, নাকি গালি দেবে? তার নিজেরই খুব লজ্জা লাগল। পুনের মানুষের আত্মসম্মান আর সংস্কার তার রক্তে মিশে আছে, কিন্তু আজ পরিস্থিতি তাকে এক অচেনা মানুষের সামনে হাত পাততে বাধ্য করেছে, সেটাও ভুল করে। সে তাড়াহুড়ো করে মেসেজটা ডিলিট করার চেষ্টা করল, কিন্তু সাধারণ টেক্সট মেসেজে ডিলিট ফর এভরিওয়ানের অপশন থাকে না। সেটা তার দেরিতে মনে পড়ল। মেসেজ চলে গেছে, তীর ধনুক থেকে বেরিয়ে গেছে। বাইরে বৃষ্টির জোর আরও বেড়েছিল। ওয়ারার অন্ধকার এখন তাকে গিলে খেতে আসছিল। মানসী হাঁটুর মধ্যে মুখ গুজে হাউ হাউ করে কাঁদতে লাগল। তার কান্নার আওয়াজ বৃষ্টির শব্দের সাথে মিশে গেল। পুনের অন্য প্রান্তে, যেখানে সদাশিব পেঠের সরু গলি আর পুরনো ওয়ারার জায়গা নিয়েছে চওড়া সিমেন্টের রাস্তা আর আকাশচুম্বী ইমারত, সেখানে ব্যানের এলাকায় একটা অন্য জগৎ ছিল। রাজে হাইটস, পুনের সবচেয়ে অভিজাত এবং দামি সোসাইটিগুলোর মধ্যে একটি। বিল্ডিংয়ের ২১ তলায় একটা বিশাল প্যান্টহাউসে বিক্রান্ত রাজে নিজের ইটালিয়ান লেদারের সোফায় বসেছিল। সামনের পুরো কাঁচের দেওয়াল দিয়ে পুনে বেঙ্গালুরু হাইওয়ের গাড়িগুলোর আলো যেন একটা চলন্ত মালার মতো দেখাচ্ছিল। বাইরে বৃষ্টির রুদ্ররূপ ছিল ঠিকই, কিন্তু ২১ তলায় তার আওয়াজ পৌঁছচ্ছিল না। সেখানে শুধুই নীরবতা ছিল, এমন নীরবতা যা শুধু কানকে নয়, মনকেও বধির করে দেয়। বিক্রান্তের হাতে ব্ল্যাক কফির মগ ছিল, যা থেকে ধোঁয়া উঠছিল। বয়স ৩৪ বছর। রাজে ইনফ্রাস্ট্রাকচারের সর্বেসর্বা, কোটি কোটি টাকার সাম্রাজ্যের মালিক। কিন্তু এই মুহূর্তে ওই ৪,০০০ স্কোয়ার ফুটের বাড়িতে সে বিশ্বের সবচেয়ে গরিব মানুষের চেয়েও বেশি একা মনে করছিল নিজেকে। স্যার, খাবার বেড়ে রেখেছি, আপনি খাবেন তো? তাদের পুরনো রাঁধুনি রামু কাকা দমে যাওয়া গলায় জিজ্ঞাসা করল। না রামু কাকা, খিদে নেই, তুমি ঘুমিয়ে পড়ো। বিক্রান্ত ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে উত্তর দিল। তার গলাটা ভারী এবং দৃঢ় ছিল, কিন্তু আজ তাতে রোজকার মতো ধার ছিল না। রামু কাকা চলে গেল। বিক্রান্ত ল্যাপটপ বন্ধ করল এবং চোখ বন্ধ করে মাথাটা পেছনে হেলিয়ে দিল। এই বাড়ি, এই টাকা, এই সব কার জন্য? মা বাবা চলে গেছে, আর ছোট খাই যশ, সেও ছেড়ে চলে গেছে। একটা পথ দুর্ঘটনায় নিজের গোটা জগৎ হারানো এই মানুষটা এখন নিজেকে শুধু কাজের মধ্যেই ডুবিয়ে রাখত। হঠাৎ সামনের কাঁচের টেবিলে রাখা তার আইফোনটা কেঁপে উঠল। সেই নীলচে আলোয় অন্ধকার ঘরটা মুহূর্তের জন্য আলোকিত হল। বিক্রান্ত পাত্তা দিল না, কিন্তু ফোনটা আবার ভাইব্রেট হল। সে একটু বিরক্তি নিয়েই ফোনটা হাতে নিল। একটা সাধারণ টেক্সট মেসেজ ছিল, অচেনা নম্বর থেকে। দাদা, সরি, তোকে বিরক্ত করছি। যশের খুব জ্বর এসেছে রে, আর ঘরে দুধ নেই। প্লিজ ৫০০ টাকা পাঠানা। আমি শপথ করছি সামনের সপ্তাহে যে করেই হোক ফেরত দেব। প্লিজ দাদা, না বলিস না। বিক্রান্তের কপালে ভাঁজ পড়ল। আবার সেই ভিখারি স্ক্যাম। সে মনে মনে ভাবল, রোজ এমন কত মেসেজ তার কাছে আসে, কখনো লটারি জেতার, কখনো কেউ অসুস্থ হওয়ার। সে ফোনটা পাশে রেখে দিল এবং ব্লক করার জন্য আবার তুলল, কিন্তু তার নজর একটা শব্দের উপর আটকে গেল, যশ। তার আঙুলের নড়াচড়া থেমে গেল। হৃদয়ের এক কোণে সযত্নে রাখা সেই ক্ষতটা আবার তাজা হয়ে উঠল। তার ছোট ভাই, যার জন্য বিক্রান্ত জীবন দিতেও প্রস্তুত ছিল, তার নাম যশ ছিল। যশের খুব জ্বর এসেছে। সে মেসেজটা আবার পড়ল। মেসেজের ভাষা কোনো প্রফেশনাল স্ক্যামারের মতো মনে হলো না। বানান ভুল ছিল, ব্যাকরণের ভুল ছিল, আর সবচেয়ে বড় কথা, তাতে একটা আরতি ছিল। দাদা এই ডাকটা ছিল। বিক্রান্ত একজন ব্যবসায়ী ছিলেন। মানুষের আসল রূপ সে শুধু কাগজপত্র দিয়ে নয়, তাদের কথা দিয়েও বুঝতে পারতেন। এই মেসেজটা কি মিথ্যে হতে পারে? ৯৯% হতে পারে, কিন্তু এই ১%? যদি সত্যিই ওখানে যশ নামের কোনো বাচ্চা দুধের জন্য ছটফট করে? সে আর কোনো চিন্তা না করে রিপ্লাই টাইপ করল, বাচ্চা ঠিক আছে তো? সদাশিব পেঠের সেই অন্ধকার ঘরে মানসী চোখ মুছতে মুছতে বসেছিল। হঠাৎ তার মোবাইলে স্ক্রিন জ্বলে উঠল। টিং! সে ছুটে গিয়ে ফোন তুলল। দাদার মেসেজ এসেছে। তার মুখে আশার আলো ফুটে উঠল, কিন্তু মেসেজটা খুলেই সে অবাক হল। সমীর দাদা তো কখনো এমন জিজ্ঞেস করত না। সে তো সোজাসুজি বলে দিত টাকা নেই, অথবা বৌদি ফোন ধরত। বাচ্চা ঠিক আছে তো? এটাকে জিজ্ঞেস করছে। সে নাম্বারটা দেখল। এই নাম্বারটা তো তার চেনা নয়। হোয়াটসঅ্যাপ চেক করল, কোনো ডিপি দেখা যাচ্ছিল না। হে ভগবান, এটা তো রং নাম্বার। তার পেটে ভয়ের দলা পাকিয়ে উঠল। একজন অচেনা মানুষকে সে টাকার মেসেজ করেছে। এখন সে কি ভাববে? তার পুনের আত্মসম্মান জেগে উঠল। ভিক্ষা চাওয়ার মতো মনে হল তার। সে কাঁপতে থাকা হাতে রিপ্লাই দিল, মাফ করবেন, ভুল নম্বরে চলে গেছে। আমি আমার ভাইকে মেসেজ করতে চেয়েছিলাম,
প্লিজ ডিলিট করে দিন, সরি। সে ফোনটা নিচে রেখে দিল। যশ আবার কাঁদতে শুরু করেছিল। এখন কি করবে? সব রাস্তা বন্ধ হয়ে গেছে। ব্যানের এলাকায় বিক্রান্ত সেই মেসেজটা পড়ল। মাফ করবেন, ভুল নম্বরে চলে গেছে। যদি এটা স্ক্যাম হতো তাহলে সামনের জন সাথে সাথে অন্য কোনো গল্প বানাত। স্যার, খুব দরকার, সাহায্য করুন বলে কান্নাকাটি করত। কিন্তু এই মহিলা ক্ষমা চাইছেন। তার টাকা চাই না, তার শুধু ভাইয়ের সাহায্য চাই। খুব আত্মসম্মান বোধ আছে দেখছি, বিক্রান্ত নিজের মনেই বলল। তার ওই মহিলার প্রতি করুণা হল না, বরং প্রশংসা জাগল। আজকের দিনে যেখানে মানুষ মাগনা পেলেই লুটে নিতে প্রস্তুত, সেখানে এই মহিলা বিপদে পড়েও অচেনা মানুষের কাছ থেকে সাহায্য নিতে অস্বীকার করছে। সে জিজ্ঞেস করল, আপনার কি টাকার দরকার আছে? আমি সাহায্য করতে পারি। মানুষই সেটা পড়ল। চোখে জল ছিল, কিন্তু ব্যানের সেই ধনী মানুষটা তো তার অবস্থা জানত না। সে টাইপ করল, না স্যার, আমি ভিখারি নই। আমার ছেলের জন্য চেয়েছিলাম, তবে ভাইয়ের কাছ থেকেই নেব, ধন্যবাদ। বিক্রান্ত হাসল, একটা ম্লান হাসি। সে জানত যে ভাই যদি সাহায্য করত তাহলে সে অচেনা মানুষকে এতটা সাফাই দিত না। সে আর কিছু না ভেবে নিজের ব্যাংকিং অ্যাপে গেল। মানসীর নাম্বারটা দিল। নাম এলো মানসী দেশপাণ্ডে। সে টাকার অঙ্কটা টাইপ করল। 500 নয়, 5000 টাকা। সেন্ড বাটন টেপার সময় সে ভাবল, 500 টাকায় দুদিন দুধ আসবে, 5000 টাকায় 1 মাস অন্তত ওই যশের কোনো কষ্ট হবে না। ট্রানজ্যাকশন সাকসেসফুল। মানসীর ফোনে আবার মেসেজ এলো, আপনার অ্যাকাউন্টে 5000 টাকা জমা হয়েছে, প্রেরক বিক্রান্ত রাজে। মানসীর বিশ্বাসই হচ্ছিল না। সে চোখ কচলে দেখল, 5000 টাকা, এই অচেনা মানুষটা। সে শূন্যের সংখ্যা গুনল, 3টে শূন্য। তার হাত পায়ের শক্তি যেন হারিয়ে গেল। আনন্দ, বিস্ময় আর ভয় সব মিলিয়ে সে কাঁদতে শুরু করল। সে সাথে সাথে ওই নম্বরে মেসেজ করল, স্যার, এটা অনেক বেশি, আমি 500 চেয়েছিলাম, আর সেটাও ভুল করে। আমি আপনার টাকা আপনাকে ফেরত দেব, প্লিজ আপনার নাম্বার দিন, আমি গুগল পে করে দেব যখন আমার কাছে থাকবে। বিক্রান্ত মেসেজটা পড়ল, আর তার পাথর হয়ে যাওয়া হৃদয়ের কোথাও যেন একটু জল গড়িয়ে পড়ল। সে জানালার বাইরে তাকাল। বৃষ্টির জোর এখন একটু কমেছিল। সে শেষ মেসেজ টাইপ করল, এই টাকা ফেরত চাই না, এটা ঋণ নয়, যশের জন্য উপহার ভাববেন। তবে যদি আপনার এই টাকা শোধ করতেই হয়, আর যদি কাজের দরকার থাকে, তাহলে কাল সকাল 10টায় শিবাজীনগরের রাজে ইনফ্রাস্ট্রাকচারের অফিসে আসবেন। ওখানে শিরকে ম্যাডামের সাথে দেখা করবেন। তাকে বলবেন বিক্রান্ত স্যার পাঠিয়েছেন। মানুষই সেই মেসেজ পড়তেই থাকল। রাজে ইনফ্রাস্ট্রাকচার, পুনের এত বড় কোম্পানি। আর এই বিক্রান্ত রাজে, মানে সেই বিক্রান্ত রাজে কি, যার ছবি খবরের কাগজে বেরোয়? সে যশের দিকে তাকাল। সে এখন একটু শান্ত হয়েছিল। যশ, বাবা, ভগবান আমাদের দিকে তাকিয়েছেন রে, ভগবান আমাদের দয়া করেছেন। সে যশের কপালে চুমু খেল। এদিকে বিক্রান্ত ফোনটা পাশে রাখল। সে রামু কাকাকে ডাকল, কাকা, খাবারটা দাও তো, একটু খিদে পেয়েছে। সেই রাতে সদাশিব পেঠের একজন মা আর ব্যানের একাকিত্বে ভোগা একজন ব্যবসায়ী, দুজনেরই অনেক দিন পর খুব শান্তিতে ঘুম আসতে চলেছিল। একটা ভুল নম্বর দুটো ভাগ্যের দিশা বদলে দিয়েছিল। বৃষ্টির জোর কমে এসেছিল। পুনের আকাশ এখন পরিষ্কার নীল দেখাচ্ছিল, কিন্তু রাস্তায় জমে থাকা জল আর বাতাসে স্যাঁতস্যাঁতে ভাব গত রাতের রুদ্র রূপের সাক্ষ্য দিচ্ছিল। সদাশিব পেঠের দেশপাণ্ডে ওয়াড়ায় আজ সকালটা অন্যরকমভাবে শুরু হয়েছিল। প্রতিদিন হতাশ হয়ে দিনের শুরু করা মানুষের মুখে আজ একটা অন্যরকম আশা আর উত্তেজনা ছিল। সে তার একটা নতুন আকাশী রঙের পাঞ্জাবি ড্রেস, যেটা সে ভেবে রেখেছিল যে ভালো কোথাও বাইরে গেলে পরবে, কিন্তু এখন একটু রং চটে গেছে, সেটা আলমারি থেকে বের করল। তাতে ভালো করে ইস্ত্রি করল। আয়নায় নিজেকে দেখার সময় তার নজরে এলো যে চোখের নিচের কালো দাগগুলো এখনও তেমনই আছে, কিন্তু চোখের ভয়টা একটু কমে গেছে। কাকিমা, ও কাকিমা, শুনতে পাচ্ছেন? মানসী পাশের বাড়ির কুলকার্নি কাকিমার দরজায় টোকা দিল। কি রে মানসী, কি হলো সকাল সকাল? কাকিমা হাতে জপমালা নিয়ে বাইরে এলেন। কাকিমা, আমি একটু বাইরে যাচ্ছি একটা ইন্টারভিউয়ের জন্য। যশকে 2 ঘন্টার জন্য একটু দেখবেন, ওকে ওষুধ খাইয়ে সবে ঘুম পাড়ালাম। মানসীর গলায় অনুরোধ ছিল। কাকিমার কপালে ভাঁজ পড়ল, কিন্তু মানসীর উৎসাহ দেখে তা মিলিয়ে গেল। ওমা, ঠিক আছে, রেখে যা, কিন্তু তাড়াতাড়ি আসিস, হ্যাঁ, আমাকে আবার দুপুর 4টায় কীর্তনে যেতে হবে। যশের কপালে একটা হালকা চুমু খেয়ে আর কাকিমাকে প্রণাম করে মানসী ওয়াড়া থেকে বেরিয়ে পড়ল। পেরু গেটের চৌরাস্তা থেকে সে হেঁটে আপ্পা বলবন্ত চকের দিকে রওনা হল। পুনের রাস্তা মানে এক বড় পরীক্ষা। কালকের বৃষ্টিতে রাস্তায় কাদায় ভর্তি হয়েছিল। নিজের চপ্পল আর জামা যাতে নোংরা না হয় সেদিকে খেয়াল রেখে তাকে কসরত করে হাঁটতে হচ্ছিল। তিলক রোড, সোয়ারগেট, শিবাজীনগর,
পিএমকি বাসের সেই বিশেষ কর্কশ হর্ন বাজল। বাসস্টপে মানুষের ভিড় ছিল। পুনে মহানগর পরিবহন মহামণ্ডলের পিএমপিএমএলের বাসে ওঠা কোনো যুদ্ধের চেয়ে কম নয়। মানুষই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি সহ্য করে কোনো মতে বাসে পা রাখল। চলুন সামনে এগোবেন, গাড়ি খালি আছে পেছনে। কন্ডাক্টরের এই পরিচিত কথায় পুনেবাসীরা স্বভাবমতোই পাত্তা দিল না। মানুষই লেডিস সিটের পাশে কোনো মতে দাঁড়িয়ে টিকিট কাটল। শিবাজীনগর। বাসের জানালা দিয়ে বাইরে দেখার সময় তার মন কিন্তু ছুটে বেড়াচ্ছিল। রাজে ইনফ্রাস্ট্রাকচার। কাল রাতে যে ব্যক্তি ৫,০০০ টাকা পাঠিয়েছে সে কি সত্যিই অস্তিত্ব রাখে? এটা কি কোনো নিষ্ঠুর রসিকতা নয় তো? যদি ওখানে যাওয়ার পর তারা চিনতেই না পারে, যদি তাড়িয়ে দেয়? শিবাজীনগর বাসস্টপে নামার পর সামনেই রাজে হাইটস, আর তার পাশেই রাজে ইনফ্রাস্ট্রাকচারের সেই আকাশচুম্বী নীল কাচের ইমারত দাঁড়িয়েছিল। সেই ইমারতের বিশালতা দেখে মানুষই মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। রোদ সেই কাচের ওপর পড়ে চকচক করছিল। ওয়াড়ার অন্ধকার ঘর থেকে আসা মানুষের জন্য সেই আলোটা চোখ ধাঁধানো ছিল। সে ওড়নাটা ঠিক করল, একটা গভীর শ্বাস নিল। যশের জন্য, শুধু যশের জন্য। সে নিজেকে বোঝাল। সে গেট দিয়ে ভেতরে পা রাখল। ভেতরে ঢুকতেই এসির একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগল। বাইরের গরম আর কোলাহল ১ সেকেন্ডে গায়েব হয়ে গেল। লবিতে ইটালিয়ান মার্বেলের চাকচিক্য ছিল। রিসেপশন কাউন্টারের পেছনে একজন টিপটপ ইংরেজিতে কথা বলা মেয়ে বসেছিল। তার পোশাক, তার হেয়ারস্টাইল দেখে মানুষের নিজের সাধারণ পোশাকের কথা মনে পড়ল। মানুষই একটু লজ্জা পেয়ে ইতস্তত করে কাউন্টারের কাছে গেল। এক্সকিউজ মি ম্যাম, মানুষই জিজ্ঞেস করল। সেই মেয়েটি ফোনে কথা বলতে বলতেই মানুষীকে ওপর থেকে নিচ পর্যন্ত একবার স্ক্যান করে নিল। তার চোখে এখানে কেন এসেছে এমন একটা ভাব স্পষ্ট ছিল। ইয়েস ম্যাম, হুম ডু ইউ ওয়ান্ট টু মিট? সে রুক্ষভাবে জিজ্ঞেস করল। আমি বিক্রান্ত স্যারের সাথে দেখা করতে চাই, মানুষই মারাঠিতে বলল। ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট? সে ভ্রু কুচকে জিজ্ঞেস করল। মিস্টার রাজে কাউকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করেন না। ডেলিভারি বা কুরিয়ার হলে গেটে যান। মানুষের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। না ম্যাম, কুরিয়ার নয়, স্যারই আমাকে 10টায় ডেকেছিলেন। আমার নাম মানুষী দেশপাণ্ডে। জাস্ট আ সেকেন্ড। রিসেপশনিস্ট সন্দেহের চোখে ল্যান্ডলাইন তুলল। হ্যালো, শিরকে ম্যাডাম, কেউ একজন মানুষী দেশপাণ্ডে এসেছেন, বলছে স্যার ডেকেছেন। হ্যাঁ, খুব সাধারণ দেখতে। কি, ভেতরে পাঠাবো? ফোন রাখার পর মেয়েটার মুখটা দেখার মতো হয়েছিল। তার মুখের সেই তাচ্ছিল্যের ভাবটা চলে গিয়ে এখন সেখানে বিভ্রান্তি ছিল। ম্যাম, আপনি লিফটে করে 7 তলায় যান। শিরকে ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছেন। তার গলাটা এখন একদম নরম হয়ে গিয়েছিল। মানুষই মাথা নেড়ে লিফটের দিকে এগোল। লিফটের আয়নায় নীরের ছায়া দেখে সে একটু অস্বস্তি বোধ করল। কোথায় এসে পড়লাম আমরা? 7 তলায় লিফট খুলতেই একজন পার্সি শাড়ি পরা আর ভীষণ ব্যক্তিত্বময়ী এক মহিলা সামনে দাঁড়িয়েছিলেন। তিনি শিরকে ম্যাডাম ছিলেন, বিক্রান্ত রাজের বিশ্বাসযোগ্য সেক্রেটারি। আসুন মানসী ম্যাডাম, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। শিরকে ম্যাডাম হেসে বললেন। তার গলায় আন্তরিকতা ছিল। নমস্তে ম্যাডাম, চলুন, সাহেব কেবিনে আছেন। শিরকে ম্যাডাম একটা বিশাল কেবিনের দরজা খুলে দিলেন। কেবিনটা এত বড় ছিল যে তাতে মানুষের ওয়াড়ার 4টে ঘর অনায়াসে ঢুকে যেত। একপাশে পুরো কাঁচের দেওয়াল ছিল, যেখান থেকে পুরো পুনে শহরটা দেখা যাচ্ছিল। মাঝখানে একটা বিশাল কাঠের টেবিল, আর তার পেছনে ল্যাপটপে মুখ গুজে বসে থাকা বিক্রান্ত রাজে। স্যার, মানুষী দেশপাণ্ডে এসেছেন, শিরকে ম্যাডাম বললেন। বিক্রান্ত মুখ তুলে তাকাল। কাল রাতে মেসেজে যে এত মানবিকতার সাথে খোঁজখবর নিয়েছিল, সেই মানুষটাই ইনি। কিন্তু এখন সামনে বসে থাকা বিক্রান্ত একদম অন্যরকম। মুখে কঠোর ভাব, চোখে ব্যবসায়িক তীক্ষ্ণ নজর, আর গায়ে একটা দামি স্যুট। এসো মানুষী, বসো। বিক্রান্ত ল্যাপটপ বন্ধ করে চেয়ারের দিকে ইশারা করল। মানুষীর পা কাঁপছিল। সে চেয়ারের একেবারে সামনের দিকে বসল। নমস্তে স্যার। তার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না। জল খাও। বিক্রান্ত টেবিলের গ্লাসটা এগিয়ে দিল। মানুষই এক ঢোক জল খেল। তোমার বায়োডেটা এনেছ? বিক্রান্ত সোজাসুজি কথা এলো। কোনো ব্যক্তিগত আলাপ নেই, কালকের বিষয়ে কোনো কথা নেই, শুধুই কাজ। হ্যাঁ স্যার। মানুষই কাঁপতে থাকা হাতে ব্যাগ থেকে ফাইল বের করল। বিক্রান্ত ফাইলটা খুলল। 2 মিনিট শুধু পাতা উল্টানোর শব্দ শোনা গেল। মানুষই শ্বাস আটতে বসেছিল। বিকম, ডিস্টিংশন, ট্যালি আর অ্যাডভান্সড এক্সেল পারো? বিক্রান্ত জিজ্ঞেস করল। হ্যাঁ স্যার, বিয়ের আগে আমি একজন সিএর কাছে আর্টিকেলশিপ করেছিলাম, কিন্তু পরে গ্যাপ পড়ে যায়, মানুষই বলল। বিক্রান্ত ফাইলটা বন্ধ করল। সে ইন্টারকমের বোতাম টিপল। শিরকে, এইচআরকে বলুন মানুষের জয়নিং লেটার তৈরি করতে। পোস্ট, জুনিয়র অডিট ক্লার্ক, স্যালারি আমরা যা ঠিক করেছিলাম। মানুষের নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। স্যার, মানে চাকরি? হ্যাঁ, ডিগ্রি আছে তোমার কাছে, আর আমার অডিট ডিপার্টমেন্টে একজন বিশ্বস্ত লোকের দরকার আছে। এটা কোনো দয়া নয় মানুষই, এটা একটা সুযোগ। তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। আমাদের কাজ অনেক বেশি থাকে, আর ভুলে কোনো ক্ষমা নেই।
বিক্রান্তের গলা একদম পেশাদার ছিল। নিশ্চয়ই স্যার, আমি জান দিয়ে কাজ করব, রাত দিন এক করে কাজ করব। মানসীর চোখে জল চলে এলো। বিক্রান্ত পকেট থেকে চেকবুক বের করল। পিন চালানোর সময় তার হাত একটুও কাঁপল না। সে একটা চেক সই করে মানসীর দিকে ধরল। এই নাও, 50,000 টাকার অ্যাডভান্স চেক। মানসী চমকে উঠল। স্যার, 50,000? কিন্তু কালকের 5,000 আর এই অ্যাডভান্সটা দিয়ে তোমাকে এখন একটা ভালো বাসা আর যশের ওষুধের ব্যবস্থা করতে হবে। অফিসে আসার সময় আমার কর্মীদের তরতাজা দেখতে চাই। বাড়ির ঝামেলা নিয়ে কাজে আসা চলবে না, তাই আগে ঘর ঠিক করো। মানসী চেকটা হাতে নিল। ওই কাগজের টুকরোটার ওজন তার কাছে পাহাড়ের মতো মনে হল। তার বিক্রান্তের পায়ে পড়তে ইচ্ছে করছিল, কিন্তু তার চোখের পেশাদারিত্বের কারণে সে জায়গায় থমকে গেল। স্যার, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না নিরাপদ। এটা উপকার নয়, এটা ইনভেস্টমেন্ট। এখন যাও, শিরকে তোমাকে তোমার ডেস্ক দেখিয়ে দেবেন। কাল থেকে কাজ শুরু। বিক্রান্ত আবার ল্যাপটপ খুলে বসল। মানসী উঠে পড়ল। বাইরে বেরোনোর সময় সে একবার পেছনে ফিরে তাকাল। পুনেকে নিজের হাতের মুঠোয় রাখতে পারা ওই মানুষটা আবার নিজের কাজে মগ্ন হয়ে গিয়েছিল। কেবিনের বাইরে এলে শিরকে ম্যাডাম বললেন, আপনি খুব ভাগ্যবান মানসী। সাহেব এমনিতে খুব কড়া, কিন্তু মানুষের কদর করতে জানেন। অফিসের ফ্লোরে অনেকেই কম্পিউটারে কাজ করছিল। টাই পরা পুরুষ, ফর্মাল পোশাক পরা মহিলারা। মানুষই যখন সেখান দিয়ে যাচ্ছিল, তখন কেউ কেউ মুখ তুলে তার সাধারণ পোশাকের দিকে আর হাতের পুরনো ব্যাগের দিকে কৌতূহল নিয়ে তাকাল। কারো চোখে প্রশ্ন ছিল, কারো চোখে উপহাস। কিন্তু মানুষের এখন ওই নজরগুলোর পরোয়া ছিল না। তার ব্যাগে ওই চেকটা ছিল, যা যশের ভবিষ্যৎ বদলে দেবে। কাঁচের জানালা দিয়ে আসা বাইরের রোদ এখন আর তাকে পোড়াচ্ছিল না, বরং উষ্ণতা দিচ্ছিল। একটা মিসড কল দিয়ে শুরু হওয়া এই যাত্রা এখন একটা নতুন রাস্তায় এসে দাঁড়িয়েছে, কিন্তু এই রাস্তায় সামনে কি কি কাঁটা আছে সেটা তার এখনও জানা ছিল না। রাজ ইনফ্রাস্ট্রাকচারের শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে মানসী দেশপাণ্ডে যোগ দেওয়ার পর এখন 1 মাস পূর্ণ হয়ে গিয়েছিল। শুরুতে অফিসের কাঁচের দরজা দিয়ে ভেতরে ঢোকার সময় যে পা কাঁপত, এখন তা আত্মবিশ্বাসের সাথে মেঝেতে পড়ছিল। সে নিজের জন্য 2-3টে সাধারণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কুর্তি কিনেছিল। মুখে একটা উজ্জ্বলতা ফিরে এসেছিল। আর সবচেয়ে বড় কথা, মাসের শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা বেতনের SMS তাকে রাতের শান্ত ঘুম এনে দিয়েছিল। কিন্তু কর্পোরেট অফিস মানে শুধু কাজ নয়, সেখানে একটা অদৃশ্য কুরুক্ষেত্র থাকে। এটা মানুষই এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল। তার ডেস্কের উল্টো দিকে বসা মিসেস আপটে আর কুলকার্নি ম্যাডামের একটা আলাদা গ্রুপ ছিল। লাঞ্চ টাইমে টিফিনের তরকারি শেয়ার করার চেয়ে গসিপ শেয়ার করতেই তাদের বেশি আগ্রহ ছিল। ওমা, শুনলি এই নতুন আসা দেশপাণ্ডে ওকে নাকি ডাইরেক্ট সাহেব অ্যাপয়েন্ট করেছে? ডিগ্রি কি, শুধু বিকম, আর পোস্ট পেয়েছে অডিট ক্লার্কের। মানুষের ভাগ্য কাকে বলে রে বাবা? মিসেস আপটে নিচু গলায় বলছিলেন, কিন্তু গলাটা যাতে মানুষে অবধি পৌঁছায় সেদিকে খেয়াল রাখছিলেন। থাকগে, সাহেবের হয়তো সমাজসেবার শখ জেগেছে। আমাদের কি, আমরা আমাদের ফাইল নাড়াবো আর মাইনে গুনব। বেশি মাথা ঘামানোর দরকার নেই, না হলে প্রতাপ রাওয়ের বকুনি খেতে হবে। কুলকার্নি ম্যাডাম পুনের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে টিপ্পনি কাটলেন। মানুষই মাথা নিচু করে টাইপিং চালিয়ে গেল। যে যা খুশি বলুক, আমাদের শুধু নিজের কাজের সাথে সম্পর্ক, এটাই ছিল তার একমাত্র মন্ত্র। তার কাছে মানুষের চেয়ে অঙ্কের হিসেব বেশি সত্যি মনে হতো। মানুষ মিথ্যে বলতে পারে, কিন্তু নম্বর কখনো মিথ্যে বলে না। আজ সে পুরনো প্রজেক্টের রিকনসিলিয়েশন করছিল, অর্থাৎ কোম্পানি কত টাকা দিয়েছে আর তার বদলে কত টাকার মাল এসেছে তার হিসেব মেলাচ্ছিল। কাজটা বড্ড বিরক্তিকর ছিল বলে বাকিরা এটা এড়িয়ে গিয়েছিল এবং মানসীর ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। কিন্তু মানসীর কাছে এটা একটা ধাঁধা সমাধানের মতো ছিল। দুপুর 3টে বেজেছিল। খাওয়ার পর অফিসে একটা আলস্য ছড়িয়ে পড়েছিল। শুধু কিবোর্ডের খটখট শব্দ আসছিল। মানসীর সামনে ব্যানের হাইওয়ে প্রজেক্ট 2023 এর ফাইলের স্তূপ ছিল। সে একটা একটা করে বিল চেক করছিল। সিমেন্ট, বালি, ইট সব ঠিক ছিল। হঠাৎ তার আঙুল একটা পাতার উপর থেমে গেল। ভেন্ডারের নাম সমর্থ স্টিল সাপ্লায়ার্স। তারিখ 12 অগস্ট 2023। টাকার পরিমাণ 20 লক্ষ টাকা। বিবরণ 50 টন হাই গ্রেড স্টিল। মানসীর কপালে ভাঁজ পড়ল। সমর্থ স্টিল নামটা তো আগে কখনো শুনিনি। তার একটু সন্দেহ হলো। সে লেজার খুলল। গত 6 মাসে এই সমর্থ স্টিলকে প্রতি মাসে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার বিল মেটানো হয়েছিল, অর্থাৎ মোট 1.5 কোটির ওপরে টাকা। এত স্টিল যদি সাইটে যায়, তাহলে ইনওয়ার্ড রেজিস্টারে তো তার এন্ট্রি থাকা উচিত।
সে স্টোর ডিপার্টমেন্টের ইনওয়ার্ড রেজিস্টার সফটওয়্যারটা খুলল, তারিখ দিল অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তার হৃদস্পন্দন থেমে গেল। সফটওয়্যারে নো রেকর্ডস ফাউন্ড মেসেজ জলজল করছিল। মানে কোম্পানি থেকে টাকা গেছে, কিন্তু তার বদলে এক টুকরো লোহাও গুদামে আসেনি। এটা কি করে সম্ভব? টাইপিং মিস্টেক হবে কি? মানুষই মনে মনে ভাবল। সে আবার বিলের আসল কপিটা বের করল। তার নিচে অনুমোদনের জন্য সই ছিল। ওই সইটা দেখে মানুষের পেটে যেন দলা পাকিয়ে উঠল। ওই সইটা কোনো সাধারণ ক্লার্কের ছিল না। ওই সই ছিল প্রতাপ রাও সালভির। প্রতাপ রাও সালভি, কোম্পানির ফাইন্যান্স হেড। বিক্রান্ত রাজের বাবার আমূল থেকে কোম্পানিতে থাকা পুরনো অভিজ্ঞ লোক। অফিসে তার কথা মানে পাথরে খোদাই করা লাইন। ৫৫ বছরের প্রতাপ রাও যখন অফিসে সাফারি স্যুট পরে আসেন, তখন পিয়ন থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত সবাই উঠে দাঁড়ায়। তার গলা আর দাপট এতটাই যে তার কেবিনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের শ্বাস আটকে যেত। মানুষের গত পরশুর ঘটনায় মনে পড়ল। একজন জুনিয়র অ্যাকাউন্টেন্ট চা খেতে খেতে একটু জোরে হেসে ফেলেছিল। প্রতাপরাও তাকে কেবিনে ডেকে নিয়ে খুব জোরে বকাবকি করেছিলেন। এটা অফিস না সার্কাসের তাঁবু? এখানে কি দাঁত কেলানোর জন্য মাইনে দিই? বুদ্ধি কি বন্ধক রেখে কাজে আসো নাকি রে? বেচারা ছেলেটার চোখে জল চলে এসেছিল। আর এখন এমন একটা মানুষের সইয়ের নিচে এত বড় একটা দুর্নীতি? মানুষের ঘাম হতে লাগল। যদি সে এটা কাউকে বলে এবং সেটা ফাঁস হয়ে যায়, তাহলে তার চাকরি ১ সেকেন্ডে চলে যাবে। কিন্তু যদি এটা সত্যি হয়, তাহলে যে বিক্রান্ত স্যার তাকে বিপদের দিনে সাহায্য করেছিলেন, তারই পিঠে ছুরি মারা হচ্ছে। না, আগে নিশ্চিত হওয়া দরকার। মানুষই ল্যান্ডলাইন তুলল আর গোডাউন কিপার শিন্ডে কাকাকে ফোন করল। হ্যালো শিন্ডে কাকা, আমি অফিস থেকে মানুষই বলছি। বলো দিদি, কি দরকার পড়ল? শিন্ডে কাকার গলা ট্রাফিকের আওয়াজের মধ্যে মিশে আসছিল। কাকা, কি একটা তথ্য জানার ছিল। আমাদের সাইটে কি সমর্থ স্টিলের গাড়ি আসে সব সময়? মানুষই খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করার ভান করল। কোন সমর্থ স্টিল? শিন্ডে কাকা এক মুহূর্ত থামলেন। না তো দিদি, আমাদের সব অর্ডার তো টাটা বা জিন্দাল থেকে আসে। এই সমর্থ আবার কে? নতুন নাকি? আমার গেট দিয়ে তো এদের একটা সাইকেলও আজ পর্যন্ত ঢোকেনি। মানুষের হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। মানে তার সন্দেহ সত্যি। সমর্থ স্টিল নামের কোম্পানি শুধু কাগজেই ছিল। প্রতি মাসে ২০ লক্ষ টাকা হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল। আর সেই টাকা কারো না কারো পকেটে যাচ্ছিল। আর সেই পকেটের মালিক ছিলেন প্রতাপ রাও সালভি। সে ফোন রেখে দিল। তার নজর আবার ওই ফাইলের ওপর পড়ল। প্রতাপ রাওয়ের সইটা এখন তার কাছে কোনো বিষাক্ত সাপের মতো মনে হচ্ছিল। ঠিক তখনই কেবিনের দরজা খুলল আর স্বয়ং প্রতাপ রাও সালভি বাইরে এলেন। তার হাতে চশমার বাক্স ছিল আর মুখে রোজকার মতো সেই গম্ভীর কিন্তু ধূর্ত একটা ভাব। তিনি মানুষীর ডেস্কের দিকেই আসছিলেন। মানুষই তাড়াহুড়ো করে ওই ফাইলটা অন্য একটা ফাইলের নিচে লুকিয়ে ফেলল আর কম্পিউটারে অন্য কিছু টাইপ করার ভান করতে লাগল। তার বুক ধরফর করছিল। প্রতাপরাও তার ডেস্কের কাছে এসে দাঁড়ালেন। অফিসে শ্মশানের মতো নীরবতা নেমে এলো। মিসেস আপটে আর কুলকার্নি মাথা নিচু করে কাজ শুরু করে দিলেন। নতুন এসেছে এই কিসে? প্রতাপরাও পাশের ক্লার্ককে জিজ্ঞেস করলেন, কিন্তু চোখ মানুষের দিকেই ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, মানসী দেশপাণ্ডে। প্রতাপরাও মানসীর দিকে ফিরলেন। তার চোখে একটা তীক্ষ্ণতা ছিল, যেন তিনি কোনো এক্স রে মেশিনের মতো দেখছেন। দেশপাণ্ডে ম্যাডাম। তার গলা ভারী ছিল। শুনলাম আপনি নাকি অনেক পুরনো ফাইল ঘাঁটাঘাঁটি করছেন। সাহেব অডিট করতে বলেছেন, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, পুরনো মরা ঘাঁটলে দুর্গন্ধ বেরোয়, আর সেই দুর্গন্ধ অফিসের পরিবেশ নষ্ট করে। মানসী হতবাক হয়ে গেল। উনি কি কিছু বুঝতে পেরে গেছেন? আমরা এখানে ৩০ বছর ধরে ঘাস কাটছি না। সিস্টেম আমাদের মুখস্থ, তাই নিজের কাজ নিয়ে থাকবেন। বেশি ওভার স্মার্টনেস পুনেতে চলে না, আর আমাদের অফিসে তো একদমই না। এই বলে প্রতাপরাও হাসলেন। সেই হাসি চোখে পৌঁছল না, শুধু ঠুটেই ছিল। তারপর তিনি চলে গেলেন। তার যাওয়ার পর বাতাসে একটা ভারী ভাব নেমে এলো। মানসীর কপালে ঘামের ফোঁটা জমতে শুরু করল। এটা কোনো সাধারণ অপদেশ ছিল না, এটা ছিল খোলাখুলি হুমকি। তুই কি খুঁজছিস সেটা আমি বুঝে গেছি, এবার চুপ করে বসে থাক। তার যশের মুখটা মনে পড়ল। এই চাকরি তার জন্য কতটা জরুরি সেটা সে জানত। প্রতাপ রাওয়ের সাথে লড়াই করা মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। ছেড়ে দেব এসব? কেন আমি এর মধ্যে জড়াতে যাব? নিজের কাজ করব আর বাড়ি যাব। তার মনে চিন্তা এলো, কিন্তু পরক্ষণেই তার সেই বৃষ্টির রাতের কথা মনে পড়ল। ৫,০০০ টাকা আর বাচ্চা ঠিক আছে তো? সেই মেসেজটা। বিক্রান্ত রাজে তাকে শুধু চাকরি দেয়নি, তাকে বেঁচে থাকার আশা দিয়েছিল।
আর আজ তারই কোম্পানি লুট হচ্ছে। না, মানসী হাত মুঠো করল। আমি পুনের মেয়ে, উপকারের প্রতিদান হয়তো টাকা দিয়ে দিতে পারব না, কিন্তু সততা দিয়ে নিশ্চয়ই দেব। প্রতাপরাও, আপনি হয়তো বাঘ, কিন্তু আমিও একজন মা, আর একজন মা যখন তার সন্তানের রক্ষাদাতার রক্ষায় দাঁড়ায় তখন সে কাউকে ভয় পায় না। সে সেই সমর্থ স্টিলের ফাইলটা আস্তে করে নিজের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। এই ফাইল এখন অফিসে সুরক্ষিত নয়। দুপুর 2টা বেজেছিল। অফিসে এসির হালকা আওয়াজ আর কিবোর্ডের খটখট শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। মানসীর ডেস্কের ল্যান্ডলাইন ফোনটা হঠাৎ তীক্ষ্ণ শব্দে বেজে উঠল। সেই শব্দে সে চমকে উঠল। তার মনের ভয় এখনও তেমনই ছিল। সে কাঁপতে থাকা হাতে ফোনটা তুলল। হ্যালো, দেশপাণ্ডে ম্যাডাম, প্রতাপ সাহেব কেবিনে ডেকেছেন, খুব জরুরি। পিয়নের গলা ছিল। মানসীর পেটে একটা গর্ত তৈরি হলো যেন। সমর্থ স্টিলের ফাইলটা সে ব্যাগে লুকিয়ে রেখেছিল, কিন্তু হয়তো সালভি কোনোভাবে সেটা টের পেয়ে গেছেন। সে এক গ্লাস জল খেল, কিন্তু গলা শুকনোই রইল। হ্যাঁ, যাচ্ছি, সে ফিসফিস করে বলল। সে চেয়ার থেকে উঠল। পা দুটো ভারী লাগছিল। আশেপাশে বসে থাকা আপটে আর কুলকার্নি ম্যাডাম তার দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগলেন, এবার জুটবে কপালে, নতুন ঝাড়ু বেশি উঠছে না। প্রতাপরাওয়ের কেবিনের দরজা খোলার সময় মানুষের হাত ঘেমে গিয়েছিল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাসের একটা ঝাপটা গায়ে লাগল। কেবিনে আলো একটু কম ছিল। প্রতাপরাও নিজের ঘোরানো চেয়ারে মাথা পেছন দিকে হেলিয়ে বসেছিলেন, চোখ বন্ধ। টেবিলে শুধু একটা পেপারওয়েট আর সেই সমর্থ স্টিলের অন্য একটা ফাইল রাখা ছিল। মে আই কাম ইন, স্যার? মানুষের গলাটা সরু হয়ে গিয়েছিল। প্রতাপরাও চোখ খুললেন না, শুধু হাত দিয়ে ইশারা করলেন ভেতরে আসতে। মানুষই ভেতরে গিয়ে দাঁড়াল। এভাবেই 2 মিনিট কেটে গেল। সেই স্তব্ধতাটা খুব অস্বস্তিকর ছিল। হঠাৎ প্রতাপরাও চেয়ার ঘুরিয়ে সোজা মানুষের চোখের দিকে তাকালেন। তার মুখে একটা মিষ্টি কিন্তু বিষাক্ত হাসি ছিল। বসুন দেশপাণ্ডে ম্যাডাম, বসুন না। তার গলা মধুর ছিল, কিন্তু তার পেছনে ছুরি লুকানো ছিল। মানুষই চেয়ারের এক প্রান্তে বসল। কেমন চলছে কাজ? নতুন অফিস, নতুন দায়িত্ব, মানিয়ে নিতে পারছেন তো? প্রতাপরাও টেবিলের পেন্সিল ঘোরাতে ঘোরাতে জিজ্ঞেস করলেন। হ্যাঁ স্যার, শিখছি। খুব ভালো কথা, শেখাই তো উচিত। কিন্তু দেশপাণ্ডে ম্যাডাম, একটা কথা বলি, শেখার সময় কি শিখতে হবে আর কি শিখতে হবে না সেটা পুনের মানুষকে জন্ম থেকেই বুঝে নিতে হয়। প্রতাপরাবের স্বর বদলে গেল। তিনি পেন্সিলটা সজোরে টেবিলের ওপর আছড়ে ফেললেন। সেই আওয়াজে মানুষই চমকে উঠল। স্যার? প্রতাপরাও চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং ধীরে ধীরে হেঁটে তার কাছে এলেন। তিনি ঝুঁকে তার কানের কাছে ফিসফিস করে বললেন, মেয়ে, তুই বিকম পাশ করেছিস, সিআইডি হোসনি। মানুষের বুক ধড়কর করতে লাগল। আমি সব বুঝতে পারছি। সমর্থ স্টিলের খোঁজখবর কাকে ফোন করে নিলি? গোডাউনের রেজিস্টারে নাক গোলাচ্ছিস কেন? স্যার, ওটা আমি রিকনসিলিয়েশন করছিলাম তো, তাই। মানুষই সাফাই দেওয়ার চেষ্টা করল। চুপ! প্রতাপরাও হাত তুললেন। শোন, তুই বিধবা মানুষ, কোলে একটা বাচ্চা ছেলে আছে, তার কথা ভাবনা। কেন অকারণে ঝামেলায় জড়াচ্ছিস? এই দেখ মানুষই, রাজে সাহেব তোকে চাকরি দিয়েছেন, উপকার করেছেন, কিন্তু কোম্পানি চালানো কোনো বাচ্চার কাজ নয়। তিনি আবার নিজের চেয়ারে গিয়ে বসলেন আর একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। পুনেতে থাকতে হলে বেশি পণ্ডিতি করতে হয় না, নিজের রুটি সেকে নিয়ে চুপচাপ থাকতে হয়। এই ফাইলগুলো, এই বিলগুলো, এগুলো তোর মাথার ওপর দিয়ে যাবে। এসব সামলানো তোর কম্য নয়। তিনি ড্রয়ার থেকে একটা খাম বের করে টেবিলে এগিয়ে দিলেন। এতে 50,000 টাকা আছে, যশের জন্য মিষ্টি কিনে নিস, আর কাল থেকে সমর্থ স্টিলের ফাইলে হাত দিবি না। ওই ফাইলে যেমন ধুলো জমে আছে তেমনই থাকতে দে। যদি আবার ওই ফাইলের কাগজ নড়ে তাহলে তোর চাকরি তো যাবেই, উপরন্তু পুনেতে তোর অন্য কোথাও চাকরি পাওয়াও মুশকিল হয়ে যাবে। আমার হাত অনেক লম্বা মেয়ে, তোর ওই সদাশিব পেঠের ওয়াড়া পর্যন্ত পৌঁছতে আমার বেশি সময় লাগবে না। মানসী স্তব্ধ হয়ে গেল। হুমকিটা এতটাই পরিষ্কার ছিল যে সে কি বলবে বুঝতে পারল না। সে খামটার দিকে তাকালও না। যেতে পারিস। প্রতাপরাও আবার ফাইলে মুখ গুজে দিলেন। মানসী বেরিয়ে এলো। তার পা থরথর করে কাঁপছিল। সে ওয়াশরুমে গিয়ে মুখে চোখে জল দিল। আয়নায় নিজের মুখ দেখতে গিয়ে তার কান্না পেয়ে গেল। কেন জড়ালাম এসবের মধ্যে? আমার কাজ তো শুধু হিসেব মেলানো ছিল, তাহলে কেন খোঁজ নিতে গেলাম? সেদিন সন্ধ্যায় সে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। বাসের মধ্যে তার প্রত্যেকটা মানুষকে সন্দেহজনক মনে হচ্ছিল। প্রতাপ রাওয়ের ওই কথাটা, আমার হাত অনেক লম্বা, তার কানে বাজছিল। ওয়াড়ায় পৌঁছে সে দরজা বন্ধ করে দিল। কাকিমার কাছ থেকে যশকে নিল। যশ খুব ভালোভাবেই খেলছিল। তাকে দেখে মানুষের মনে একটু জোর এলো।
সে তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। বাবারে, মা হেরে গেল রে। আমরা ওই বড় বড় লোকেদের সাথে লড়তে পারব না। ওরা খুব পাওয়ারফুল। চাকরি চলে গেলে আমাদের কি হবে? সে ঠিক করল কালই ইস্তফা দিয়ে দেবে, অথবা চুপচাপ বসে কাজ করবে। দুর্নীতি হচ্ছে তো হোক, তার কি? রাত 10টা বেজেছিল। যশ ঘুমিয়ে পড়েছিল। মানুষই জানলায় বসে বাইরের বৃষ্টি দেখছিল। চিন্তার চাকা ঘুরছিল। হঠাৎ তার নজর টেবিলে পড়ে থাকা ওই পুরনো চেক বইটার উপর পড়ল, যেটাতে বিক্রান্ত রাজের সই করা ছিল। তার সেই রাতের কথা মনে পড়ল। ৫,০০০ টাকা আর মেসেজটা, বাচ্চা ঠিক আছে তো? যে মানুষটা একজন অচেনা মহিলার বাচ্চার কথা চিন্তা করেছিল, যে নিজে থেকে এসে চাকরি দিয়েছিল, আজ সেই মানুষটাকেই তার একজন পুরনো লোক লুটে খাচ্ছে। আর মানুষই সেটা নিজের চোখে দেখতে পাচ্ছে। আমি যদি চুপ করে থাকি, তাহলে তার মানে দাঁড়াবে আমিও ওই চুরির অংশীদার। প্রতাপরাও টাকা চুরি করছেন আর আমি বিশ্বাস ভাঙছি। তার মনের ভয় ধীরে ধীরে রাগে বদলে যেতে লাগল। প্রতাপরাও, আপনি আমাকে হুমকি দিয়েছেন। একজন মাকে। আপনি জানেন না, বাঘিনী শান্ত থাকে যতদিন না তার শাবকের উপর বিপদ আসে। আপনি আমার পেটে লাথি মারার কথা বলেছেন তো? এবার দেখুন এই বিকম পাস মেয়েটা কি করে। মানুষই নিজের ব্যাগ থেকে লুকিয়ে রাখা ফাইলটা বের করল। অফিসের কাজের জন্য দেওয়া ল্যাপটপটা সে খুলল। সে সমর্থ স্টিলের বিলগুলোর ছবি তুলে রেখেছিল। সে একটা এক্সেল শিট বানাতে শুরু করল। তারিখ, টাকার পরিমাণ, বিল নম্বর এবং তার পাশে গোডাউনের রেকর্ডে স্ক্রিনশট। নো ডেটা ফাউন্ড। তার আঙুলগুলো কিবোর্ডে খুব দ্রুত চলছিল। ভয় কেটে গিয়েছিল। এখন শুধু জেদ বাকি ছিল। কাল সকালে এই সব বিক্রান্ত স্যারের টেবিলে থাকবে। তারপর দেখব কার হাত কত লম্বা আর কার বুদ্ধি বেশি। বাইরে বৃষ্টির জোর বেড়েছিল, কিন্তু মানুষের মনের আগুন তার চেয়েও বেশি জ্বলছিল। সে স্থির করেছিল এবার লড়াইটা এসপার নয়তো ওসপার হবে। মানুষই সারা রাত জেগে কাটিয়েছিল। চোখ লাল হয়ে গিয়েছিল, কিন্তু মনের জোর অটুট ছিল। সকালে অফিসে যাওয়ার সময় তার পা দুটো ভারী মনে হচ্ছিল। ব্যাগে ওই ল্যাপটপ আর সমর্থ স্টিলের ফাইল থাকা মানে যেন একটা বোমা বহন করা। অফিসে ঢুকেই সে প্রতাপ রাওয়ের কেবিনের দিকে তাকাল। তিনি তখনও আসেননি। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে জানত আজকের দিনটা সাধারণ হবে না। সে ডেস্কে বসে কাজ করার ভান করতে লাগল, কিন্তু তার চোখ বারবার ঘড়ির দিকে যাচ্ছিল। দুপুর 2টো বাজল। মানসিক কাঁপতে থাকা হাতে বিক্রান্ত রাজের ব্যক্তিগত নম্বরে মেসেজ টাইপ করল। স্যার, আমার আপনার সাথে খুব জরুরি কথা আছে। অফিসে নয় প্লিজ, এটা অত্যন্ত জরুরি। সেন্ড বাটন টেপার সময় তার মনে হল, বিক্রান্ত স্যার কি ভাববেন? একটা সাধারণ ক্লার্কের আবার এত জরুরি কি কথা থাকতে পারে? 5 মিনিট, 10 মিনিট, কোনো রিপ্লাই নেই। মানুষের বুক ধুকপুক করছিল। সে মোবাইলে স্ক্রিনের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। হঠাৎ ফোনটা ভাইব্রেট হল। এফসি রোড, বৈশালী, আধ ঘণ্টার মধ্যে, পেছনের দিকের টেবিলে। মানুষের মনে হলো ধরে প্রাণ ভিড়ে এলো। সে তাড়াহুড়ো করে ব্যাগ তুলে নিল। শিরকে ম্যাডাম, আমার একটু বাইরে কাজ আছে, সাইট থেকে একটা ফাইল আনতে হবে। এই মিথ্যে কথাটা বলে সে অফিস থেকে বেরিয়ে গেল। বাইরে বৃষ্টি আবার জোরে শুরু হয়েছিল। এফসি রোডে রোজকার মতোই ভিড় ছিল, কিন্তু আজ মানুষের শেষ হবে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তার রিকশা বৈশালী হোটেলের সামনে এসে থামল। পুনের একটা অন্যতম আইকনিক জায়গা, পুরনো পুনেবাসীদের পছন্দের জায়গা। কিন্তু আজ মানুষই সেখানে ধোসা খেতে আসেনি, এসেছিল সত্যের মুখোমুখি হতে। ভেতরে ঢুকতেই কফি আর সাম্বারের সেই মিশ্র গন্ধ নাকে এলো। বৃষ্টির দিনে সেই গন্ধটা আরও তীব্র মনে হচ্ছিল। সে এদিক ওদিক তাকাল। পেছনের কোনায় একটা গাছের নিচে টেবিলে বিক্রান্ত রাজে বসেছিলেন। নীল শার্ট, হাতা গোটানো, মুখে সবসময়ের মতো গম্ভীর ভাব। সামনে কফির মগ থেকে ধোঁয়া উঠছিল। মানুষই তার সামনের চেয়ারে গিয়ে বসল। সে পুরো ভিজে গিয়েছিল, ওড়না থেকে জল ঝরছিল। কি হয়েছে মানুষই? এমন কি জরুরি ব্যাপারই যে অফিসের বাইরে দেখা করতে হলো? বিক্রান্ত সোজাসুজি জিজ্ঞেস করল। তার গলায় চিন্তা আর কৌতূহল দুটোই ছিল। মানুষই চারপাশে একবার দেখে নিল যে কেউ শুনছে না তো। সে ব্যাগ থেকে ওই ফাইলটা বের করে টেবিলে রাখল। তার হাত তখনও কাঁপছিল। স্যার, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় আপনার কোম্পানিতে খুব বড় একটা ভুল কিছু চলছে। বিক্রান্ত ভ্রু কুঁচকাল। মানে? সমর্থ স্টিল সাপ্লায়ার্স। মানুষের নিচু গলায় নামটা উচ্চারণ করল। বিক্রান্ত কফির মগটা নিচে রাখল। ওর কি হয়েছে? স্যার, গত 6 মাসে আমরা ওদেরকে 1.5 কোটি টাকা দিয়েছি, কিন্তু
কিন্তু আমাদের গোডাউনে ওদের কাছ থেকে 1 কিলো স্টিলও আসেনি। বিক্রান্ত স্তব্ধ হয়ে গেল। কি বলছো তুমি এসব? আর ইউ শিওর? হ্যাঁ স্যার, আমি ইনওয়ার্ড রেজিস্টার, গেট এন্ট্রি, সিকিউরিটি লগ সব চেক করেছি। সমর্থ স্টিল নামের কোনো গাড়ি কখনো আমাদের গেট দিয়ে ঢোকেইনি। মানুষই ফাইলটা তুলে ধরল। বিলের ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট এবং গোডাউনের ফাঁকা রিপোর্ট সব বিক্রান্তের সামনে মেলে ধরল। আর স্যার, মানুষের গলাটা আটকে এলো। এই প্রত্যেকটা বিলের ওপর প্রতাপরাও সালভির সই করা আছে। এই কথা শুনতেই বিক্রান্তের মুখের রং উড়ে গেল। প্রতাপ কাকা, ইম্পসিবল। সে এক ঝটকায় উঠে দাঁড়াল। মানুষই, তুমি যা বলছো সেটা ভালো করে ভেবে বলো। প্রতাপ কাকা আমার বাবার বন্ধু। উনি আমাকে ছোটবেলা থেকে চেনেন। উনি কোম্পানির জন্য রক্ত ঝরিয়েছেন। উনি এমনটা কখনো করতেই পারেন না। তার গলা চড়ে গিয়েছিল। আশপাশের লোকেরা ফিরে তাকাচ্ছিল। স্যার প্লিজ, একবার শুধু দেখুন। মানুষই চোখে জল নিয়ে মিনতি করল। আমি কেন মিথ্যে বলবো? মিথ্যে বলে আমি কি পাব? উল্টে তো আমার চাকরিটাই চলে যাবে। প্রতাপরাও আমাকে হুমকি দিয়েছিলেন। কাল হুমকি দিয়েছেন। বিক্রান্ত আবার বসল। কি বললেন উনি? বললেন পুনেতে থাকতে হলে বেশি পণ্ডিতি না করতে, বেশি খোঁজ খবর নিলে চাকরি চলে যাবে, আর ওনার হাত নাকি খুব লম্বা। মানসীর চোখ থেকে এখন জল গড়িয়ে পড়তে লাগল। বৃষ্টির জলের সাথে মিশে তা টেবিলে পড়ল। বিক্রান্তই কাগজপত্রগুলো হাতে মিল। তার মন মানসীর কথায় বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু তার চোখ ওই অঙ্কগুলোতে আটকে ছিল। তারিখ, টাকার পরিমাণ, সই। তারিখ, টাকার পরিমাণ, সই। সব মিলে যাচ্ছিল। ব্যাংক স্টেটমেন্টে টাকা ট্রান্সফার হয়েছে দেখাচ্ছে, কিন্তু মাল আসার পরিমাণ শূন্য। তার মনে পড়ল গত কয়েক মাস ধরে কোম্পানির প্রফিট মার্জিন কম হচ্ছিল। প্রতাপ কাকা সবসময় বলতেন, মার্কেট ডাউন আছে বিক্রান্ত, অ্যাডজাস্ট করতে হবে। মার্কেট ডাউন ছিল না, আমার লোকেরাই ডাউন হয়ে গেছে। বিক্রান্ত ফিসফিস করে বলল। তার হাতের মুঠো শক্ত হয়ে গেল। যে মানুষটাকে সে বাবার জায়গায় বসিয়েছিল, যার হাতে কোম্পানির সিঁদুকের চাবি তুলে দিয়েছিল, সেই মানুষটাই ভেতর থেকে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই সত্যিটা হজম করা তার জন্য খুব কঠিন হচ্ছিল। তার বুকে যেন ব্যথা হচ্ছিল। স্যার, মানুষই নিচু গলায় ডাকল। আমি কি ভুল করেছি? আমার কি চুপ থাকাই উচিত ছিল? বিক্রান্ত মুখ তুলল। তার চোখ লাল হয়ে গিয়েছিল, রাগ আর কষ্টে। সে মানুষের দিকে তাকাল। একটা সাধারণ মেয়ে যার কাছে নিজের বাচ্চাকে দুধ খাওয়ানোর টাকা ছিল না, সে আজ কোটি টাকার কোম্পানি বাঁচাতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলছে। না মানুষই, বিক্রান্তের গলাটা ভারী শোনাল। তুমি ভুল করনি। তুমি যা করেছ সেটা হয়তো আমার নিজের আত্মীয়ও করত না। সে তার হাতটা মানুষের হাতের ওপর রাখল। না, কিন্তু তার চোখে সেই কৃতজ্ঞতার ভাবটা ছিল যা কোনো স্পর্শের চেয়েও বেশি ভরসার জায়গা দেয়। আজ থেকে তুমি আমার কর্মী নও, তুমি আমার পার্টনার এই লড়াইয়ে। প্রতাপরাও তোমাকে হুমকি দিয়েছেন না? এবার দেখো আমি ওনার কি করি। বাইরে বিদ্যুৎ চমকাল। জানালা দিয়ে দেখা বৃষ্টিতে এখন বিক্রান্ত শুধুই প্রতারণা দেখতে পাচ্ছিল। কিন্তু স্যার, ওনার কাছে অনেক পাওয়ার আছে, উনি যা খুশি করতে পারেন। মানুষই বলল, ওনার কাছে পাওয়ার আছে, কিন্তু আমার কাছে সত্যিটা আছে, আর তুমি আছো। বিক্রান্ত দৃঢ়ভাবে বলল, এবার আমরা ওনাকে ওনার জালের মধ্যেই ফাঁসিয়ে দেব। এমন একটা ফাঁদ পাতব যে ওনার পালানোর কোনো জায়গা থাকবে না। কি করতে হবে স্যার? বিক্রান্ত ওয়েটারকে ইশারা করল। বিল মেটাল। চলো অফিসে, একটা বড় নাটক করতে হবে। সাতারা হাইওয়ে প্রজেক্টের কথা শুনেছ তো? ওই প্রজেক্টটাই এবার প্রতাপ রাওয়ের শেষ প্রজেক্ট হতে চলেছে। তারা বৈশালী থেকে বেরিয়ে এলো। বৃষ্টি তখনও পড়ছিল, কিন্তু এখন আর সেটা বিরক্তিকর লাগছিল না। ওটা এখন ধুয়ে মুছে ফেলার বৃষ্টি ছিল। সব নোংরা, সব আবর্জনা ধুয়ে ফেলার। মানুষের মনের ভয় এখন পুরোপুরি কেটে গিয়েছিল, কারণ তার পেছনে এখন স্বয়ং রাজে এসে দাঁড়িয়েছেন। একটা মিসড কল দিয়ে শুরু হওয়া এই গল্প এখন একটা রোমাঞ্চকর মোড় নিতে চলেছিল। পুনের বৃষ্টি এখন একটু ধরেছিল, কিন্তু রাজে ইনফ্রাস্ট্রাকচারের শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে তখন এক অন্যরকম ঝড় দানা বাঁধছিল। এই ঝড় প্রকৃতির ছিল না, এটা একজন মাস্টারমাইন্ডের পাতা ফাঁদের ঝড় ছিল। সকাল 11টায় বিক্রান্ত নিজের কেবিন থেকে একটা খুব জরুরি মেমো জারি করল। অফিসের প্রত্যেকের কম্পিউটারে সেটা ফ্ল্যাশ করল। বিষয়: সাতারা হাইওয়ে সম্প্রসারণ প্রজেক্ট ফেজ 2। অত্যন্ত জরুরি প্রয়োজন 500 টন হাই গ্রেড টিএমটি বার। বাজেট 5 কোটি টাকা। ডেডলাইন 48 ঘণ্টা। এই প্রজেক্টটা আসলে সত্যি ছিল না,
এটা ছিল শুধু একটা কাগজের ফাঁদ যা প্রতাপ রাওয়ের লোভকে জাগানোর জন্য টোপ হিসেবে ফেলা হয়েছিল। বিক্রান্ত কেবিনের কাঁচ দিয়ে বাইরে তাকাল। মানসী তার ডেস্কে বসেছিল। তার মুখে ভয় আর দৃঢ়তার একটা অদ্ভুত মিশ্রণ ছিল। বিক্রান্ত তাকে চোখ দিয়ে ইশারা করল, অল দ্য বেস্ট। মানসী একটা গভীর শ্বাস নিল। সে তার ওড়নার নিচে লুকিয়ে রাখা মোবাইলটা সাইলেন্ট মোডে রাখল আর ভয়েস রেকর্ডার চালু করল। এখন তাকে তার জীবনের সবচেয়ে কঠিন অভিনয়টা করতে হবে, একজন ঘুষখোর, লোভী অডিট ক্লার্কের অভিনয়। সে উঠে দাঁড়াল এবং প্রতাপ রাওয়ের কেবিনের দিকে এগোল। প্রতাপ রাও কেবিনে বসে ওই মেমোটা পড়ছিলেন। 5 কোটির প্রজেক্ট মানে অন্তত 50 লক্ষ টাকার লাভ। তার চোখে একটা অন্যরকম চমক দেখা যাচ্ছিল। ঠিক তখনই মানসী দরজায় টোকা দিল, এসো। প্রতাপ রাওয়ের গলা রোজগার মতোই গম্ভীর ছিল। মানসী ভেতরে ঢুকল। সে ইচ্ছে করেই মাথা নিচু করে রেখেছিল এবং আঙুল দিয়ে ওড়নার প্রান্ত পাকাচ্ছিল। কি দরকার দেশপাণ্ডে? আবার কিছু খুঁজে বের করেছ নাকি ইস্তফা দিতে এসেছ? না স্যার, ওটা ওই সাতারা হাইওয়ের মেলটা দেখলাম। তাতে তোমার কি দরকার? মানসী এদিক ওদিক দেখল এবং কেবিনের দরজাটা বন্ধ করে দিল। এটা দেখে প্রতাপ রাও সতর্ক হয়ে গেলেন। স্যার, মানসী টেবিলের কাছে এলো। আপনি পরশুদিন বলেছিলেন না, পুনেতে থাকতে হলে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। আমার কথাটা মনে লেগেছে স্যার। প্রতাপরাও সোজা হয়ে বসলেন। মানে? স্যার, আমি একা মহিলা। যশকে মানে আমার ছেলেকে আমাকে একাই বড় করতে হবে। সততা দিয়ে পেট ভরে না, এটা আমি বুঝে গেছি। কাল বাড়ির মালিক ভাড়া চেয়েছিল আর আমার কাছে কোনো টাকা ছিল না। মানসী কান্নার ভান করে মিথ্যে কথা বলল। তার অভিনয় এত নিখুঁত ছিল যে স্বয়ং প্রতাপরাও পর্যন্ত বোকা বনে গেলেন। কাজের কথা বলো। প্রতাপ রাওয়ের গলাটা একটু নরম হলো। স্যার, 5 কোটির স্টিল লাগবে। যদি আমরা রোজকার সাপ্লায়ারের কাছ থেকে মানে ওই সমর্থ স্টিলের কাছ থেকে নিই, তাহলে বিল পাশ করাতে আমি রাজি আছি। শুধু মানসী থামল। প্রতাপ রাওয়ের মুখে একটা ধূর্ত হাসির রেখা ফুটে উঠল। শুধু ওই থেকে আমাকেও একটু ভাগ দিতে হবে। বেশি চাই না স্যার, শুধু 2-3 লাখ। মানে যশের পড়াশোনো আর ঘরের ভাড়াটা উঠে যাবে। মানসী হাত জোর করল। প্রতাপরাও জোরে হেসে উঠলেন। শেষমেশ ভাগ বসাতেই এলিত। আমি জানতাম পুনেতে সততার দাম শুধু পরিস্থিতি খারাপ হওয়া পর্যন্তই থাকে। একবার পেটে টান পড়লে সব নীতি আদর্শ ধুয়ে মুছে যায়। তিনি উঠে দাঁড়িয়ে মানসীর কাছে এলেন। চালাক আছিস মেয়ে, দেরিতে হলেও তোর সুবুদ্ধি হয়েছে। বিক্রান্ত ভাবে সে কোম্পানি চালায়, কিন্তু আসল চাবিকাঠি তো আমার হাতে। মানসী জিজ্ঞেস করল, কিন্তু স্যার, বিক্রান্ত স্যারের সন্দেহ হবে না? এত স্টিল 2 দিনে কিভাবে আসবে? প্রতাপ রাওয়ের অতিরিক্ত আত্মবিশ্বাসের বেলুন এখন ফুলে উঠেছিল। আরে ও তো বাচ্চা ছেলে এখনও, সে শুধু এক্সেল শিট দেখতে জানে। বাস্তবের দুনিয়ার কিচ্ছু বোঝে নাও। তুই শুধু বিলে সই করে দিবি আর ভেরিফাইড স্ট্যাম্পটা মেরে দিবি। স্টিল তো গোডাউনে আসবেই না, শুধু কাগজে আসবে। সমর্থ স্টিল তো আমারই লোক। এটাই তো শোনার ছিল মানুষের। মানুষের মাল আসবে না? সে ইচ্ছে করে আবার জিজ্ঞেস করল, যাতে নিজের গলায় একটু বোকামো ফুটিয়ে তুলতে পারে। আরে বোকা, 5 কোটির স্টিল আনতে কত ট্রাক লাগে জানিস? আমরা শুধু 2টো খালি ট্রাক এদিক ওদিক ঘোরাবো, বাকি সব আমি অ্যাডজাস্ট করে নেব। তুই তোর 2 লাখ টাকা পেয়ে যাবি, ক্যাশে ডিল। প্রতাপরাও হাত বাড়িয়ে দিলেন। মানুষের ওই হাতের স্পর্শ একদম পছন্দ ছিল না, কিন্তু এটা নাটকের অংশ ছিল। সে কাঁপতে থাকা হাতটা তার হাতে রাখল। ডিল স্যার, কালকেই বিলে আমার সই থাকবে। সাব্বাস, এবার যা, আর কাউকে যেন সন্দেহ করতে দিস না। প্রতাপরাও তাকে বিদায় দিলেন। মানুষই বাইরে এলো। তার পা থরথর করে কাঁপছিল, কিন্তু এবার ভয়ের কারণে নয়, রাগের কারণে। সে ওড়নাকা ঠিক করল আর ফোনটা চেক করল। রেকর্ডিং 7 মিনিট 34 সেকেন্ড। সে সোজা ওয়াশরুমে গেল। সেখানে আয়নায় নিজেকে দেখল। খুব ভালো অ্যাক্টিং করেছিস মানুষই, এবার এই সমর্থের শেষ সময় ঘনিয়ে এসছে। সে সেখান থেকে বেরিয়ে সোজা বিক্রান্তের কেবিনের দিকে না গিয়ে ক্যান্টিনে গেল, কারণ প্রতাপ রাওয়ের নজর তার দিকে ফাঁকতে পারে সেটা সে জানত। সেখান থেকেই সে বিক্রান্তকে মেসেজ করল, কাজ হয়ে গেছে স্যার, মাছ বড়শিতে আটকেছে, কবুলনামা রেকর্ড হয়ে গেছে। বিক্রান্ত নিজের কেবিনেই ছিল। মেসেজ পড়েই তার মুখে একটা বিজয়ী হাসি ফুটে উঠল। সে ল্যাপটপে কালকের বোর্ড মিটিংয়ের প্রেজেন্টেশন ওপেন করল আর তাতে একটা নতুন স্লাইড অ্যাড করল। সেদিন সন্ধ্যায় অফিস ছুটির সময় প্রতাপ রাও মানুষের দিকে তাকিয়ে হাসলেন। তার সেই হাসিটা এমন ছিল যেন তিনি বিশ্ব জয় করে ফেলেছেন। কিন্তু তিনি জানতেন না, যাকে তিনি ভেড়া ভাবছিলেন সেই ভেড়াই আসলে বাঘের শিকার করেছে।
বিক্রান্ত পার্কিং এরিয়া থেকে নিজের গাড়ি বের করল। মানসী বাস স্টপে দাঁড়িয়েছিল। সে গাড়ি থামাল না, কিন্তু যাওয়ার সময় কাঁচের ভেতর দিয়ে শুধু একটা থামস আপ করল। ওইটুকু ইশারাই যথেষ্ট ছিল। কাল সকাল 10টায় রাজে ইনফ্রাস্ট্রাকচারের কনফারেন্স রুমে এমন একটা বিস্ফোরণ হতে চলেছিল, যার আওয়াজ পুরো পুনের কর্পোরেট দুনিয়ায় প্রতিধ্বনিত হবে। রণকৌশল তৈরি ছিল, বোর্ডে নিজের জায়গায় ছিল, এখন শুধু চেকম্যাট করার অপেক্ষা ছিল। সকাল 10টা বাজল। রাজে ইনফ্রাস্ট্রাকচারের বিশাল কনফারেন্স হলে পরিবেশ খুব গম্ভীর অথচ উত্তেজনায় ভরপুর ছিল। আজ কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল। লম্বা ডিম্বাকৃতি টেবিলের চারপাশে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর্স, ইনভেস্টর এবং পুনের বড় বড় ব্যক্তিরা বসেছিলেন। এসির হালকা আওয়াজ আর দামি পারফিউমের গন্ধে পরিবেশ ভারী হয়েছিল। স্টেজে পোডিয়ামের পেছনে প্রতাপ রাও সালভি দাঁড়িয়েছিলেন। তার গায়ে আজ একটা নতুন সাফারি স্যুট ছিল এবং মুখে সব সময়ের মতো সেই অহংকার ঝরে পড়ছিল। বন্ধুরা, প্রতাপ রাও মাইক হাতে নিলেন। তার গলা পুরো হলে গমগম করে উঠল। গত ৩০ বছর ধরে আমি আর রাজে সাহেব এই কোম্পানিকে শূন্য থেকে দাঁড় করিয়েছি। আজ আমাদের নতুন চেয়ারম্যান বিক্রান্ত বাবু তরুণ, উৎসাহী, কিন্তু অভিজ্ঞতার দাম শুধু অভিজ্ঞরাই বোঝেন। এখন এই যে নতুন সাতারা হাইওয়ের ৫ কোটির প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, তা কোম্পানিকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। তিনি হাততালির অপেক্ষায় থামলেন। কিছু চাটুকার হাততালিও দিল। এক কোনায় নিজের চেয়ারে বিক্রান্ত রাজে শান্ত হয়ে বসেছিল। তার সামনে ল্যাপটপ ছিল। তার চোখে একটা ঠান্ডা শীতল দৃষ্টি ছিল, যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। তার পাশেই মানসী বসেছিল, যার হাত দুটো একে অপরের সাথে শক্ত করে জড়ানো ছিল। কিন্তু আজ তার মধ্যে কোনো ভয় ছিল না, বরং একটা প্রস্তুতি ছিল। প্রতাপ কাকা, বিক্রান্ত হঠাৎ শান্ত গলায় মাইকে ডাকল। প্রতাপ রাও থামলেন। হ্যাঁ বিক্রান্ত, কিছু বলবে? হ্যাঁ, আপনি উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলছেন তো, কিন্তু আমার মনে হয় আমাদের একটু মাটিতে কি চলছে সেই দিকে তাকানো উচিত, বিশেষ করে আমাদের গোডাউনের মাটিতে। বিক্রান্ত ল্যাপটপে একটা বোতাম টিপল। প্রতাপ রাওয়ের পেছনে থাকা বড় স্ক্রিনে, যেখানে এতক্ষণ প্রফিট গ্রাফ দেখানো হচ্ছিল, সেখানে হঠাৎ একটা নতুন স্লাইড ভেসে উঠল। হেডিং ছিল অপারেশন সমর্থ স্টিল, সত্যের পঞ্চনামা। হলে কানাঘুষু শুরু হয়ে গেল। প্রতাপ রাও পেছনে ফিরে তাকালেন এবং তার পায়ের তলার মাটি সরে গেল। স্ক্রিনের একদিকে সমর্থ স্টিলকে দেওয়া কোটি কোটি টাকার বিল ছিল, আর অন্যদিকে গোডাউনের ইনওয়ার্ড রেজিস্টারের শূন্য ঘরগুলো ছিল। লাল কালিতে লেখা ছিল টোটাল ইনওয়ার্ড 0 টান। এসব কি? একজন ডিরেক্টর জিজ্ঞেস করলেন। বিক্রান্ত নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। এটা হলো আমাদের কোম্পানির গায়ে লাগা ঘুণ পোকা, প্রতাপ রাও সালভি। গত 6 মাসে 1.5 কোটি টাকা সমর্থ স্টিলকে দেওয়া হয়েছে, কিন্তু স্টিল কোথায়? প্রতাপ রাওয়ের মুখ কাগজের মতো সাদা হয়ে গেল, কিন্তু 30 বছরের অভিজ্ঞতার জোরে তিনি নিজেকে সামলে নিলেন। বিক্রান্ত, এসব কি ছেলেমানুষই? এটা নিশ্চয়ই কোনো করণিক ভুল, ক্লারিক্যাল মিস্টেক, অথবা সফটওয়্যারের ভুল। তুমি ভরা সভায় আমার ওপর এমন মিথ্যে অভিযোগ করছ? মিস্টেক? সফটওয়্যারে ভুল হতে পারে, কিন্তু গলার আওয়াজে তো নয়। সে আবার বোতাম টিপল। হলের সাউন্ড সিস্টেম থেকে কালকের রেকর্ডিংয়ের আওয়াজ খুব স্পষ্টভাবে ভেসে আসতে লাগল। 5 কোটির স্টিল আনতে কত ট্রাক লাগে জানিস? আমরা শুধু 2টো খালি ট্রাক এদিক ওদিক ঘোরাবো, বাকি সব আমি অ্যাডজাস্ট করে নেব। তুই তোর 2 লাখ টাকা পেয়ে যাবি, ক্যাশে ডিল। প্রতাপ রাওয়ের সেই ভারী আর লোভী আওয়াজ গোটা হলে প্রতিধ্বনিত হল। পিন ড্রপ সাইলেন্স। সেই আওয়াজ প্রতাপ রাওয়ের সম্মানের মুখোশ খুলে দিল। ডিরেক্টররা একে অপরের দিকে তাকাতে লাগলেন। প্রতাপ রাওয়ের ঘাম ছুটতে লাগল। এখন পালানোর কোনো রাস্তা ছিল না। তিনি পাগল হয়ে গেলেন। খেপা বাঘের মতো তিনি চিৎকার করে উঠলেন, এটা মিথ্যে, এই রেকর্ডিং মিথ্যে। এই মেয়েটা, একে আমি কালকেই বকেছিলাম, তাইও আমাকে ফাঁসানোর জন্য এই ফাঁদ পেতেছে। এই ক্লার্ক, এর যোগ্যতা কি? এ আমাকে শেখাবে? প্রতাপ রাও মানসির দিকে তেড়ে গেলেন। তুই আমাকে ধোকা দিলি? ভিখারি, ভিক্ষে চাওয়ার শখ হয়েছিল তোর, তাই না? 2 লাখ টাকার জন্য আমার কেবিনে জিভ দিয়ে জল ফেলছিলি না তুই? হলের লোকেরা শ্বাস আটকে দেখছিল। বিক্রান্ত মাঝখানে বাধা দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মানুষই উঠে দাঁড়াল। সে চেয়ারটা পেছনে সরাল। তার সাধারণ কুর্তি আর সাধারণ চশমা, কিন্তু আজ তার মধ্যে এক রণচণ্ডী মূর্তি ভর করেছিল। সে শান্তভাবে হেঁটে মাইকের কাছে এলো আর প্রতাপ রাওয়ের চোখে চোখ রেখে দাঁড়াল। বাস, তার গলা হলের কোনায় কোনায় পৌঁছে গেল। সালভি সাহেব, গলা নামিয়ে কথা বলুন। সে ধমক দিল। আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন? হ্যাঁ, আমি গরিব। আমার ছেলের মুখে দুধ দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল না। সেটা আমার অভাব ছিল, তাই আমি লাচার হয়েছিলাম বলে আপনার মনে হলো।
কিন্তু ভুলে যাবেন না সাহেব, এটা পুনের মাটি। এখানে গরিব মানুষও নিজের আত্মসম্মান বন্ধক রাখে না। সে বোর্ড মেম্বারদের দিকে ফিরল। এই মানুষটা, যাকে আপনারা কোম্পানির স্তম্ভ মানতেন, সে আসলে উই পোকার মতো ভেতর থেকে কোম্পানিটাকে খেয়ে ফেলছিল। কাল যখন আমি ওনার কেবিনে গিয়ে টাকার ভাগ চাইলাম, তখন উনি আমার মধ্যে একজন দুর্নীতিগ্রস্ত পার্টনারকে দেখতে গেলেন। কেন জানেন? কারণ একজন চোর সবসময় ভাবে যে গোটা দুনিয়াটাই বুঝি চুরির ওপর চলে। প্রতাপরাও চিৎকার করে উঠলেন, চুপ কর ভিখিরি কোথাকার! ওমা, চুরিও করবে আবার গলাও ওঠাবে? মানসী খাঁটি মারাঠি কায়দায় মোক্ষম জবাব দিল, আমার দারিদ্র্য নিয়ে মস্করা করছেন? কিন্তু এই দারিদ্র্যই আমাকে শিখিয়েছে যে অন্যের লুটে খাওয়া ঘিঞ্জি খাবারের চেয়ে নিজের কষ্টের রুটির স্বাদ অনেক বেশি মিষ্টি। আপনি আমাকে 2 লাখ টাকার ভিক্ষে অফার করেছিলেন, কিন্তু আমি সেটাতে লাথি মেরেছি। কারণ যে হাত আমাকে বিপদের সময় সাহায্য করেছে, যে রাজে সাহেব আমাকে আশ্রয় দিয়েছেন, তার ভাতে আমি ধুলো মেশাতে পারি না। সে বিক্রান্তের দিকে তাকাল। স্যার, এই নিন আপনার প্রমাণ। আর এই মানুষটা, সে শুধু একজন চোর নয়, সে একজন বিশ্বাসঘাতক। তার এই রুদ্র রূপ দেখে প্রতাপ রাওয়ের কথা বন্ধ হয়ে গেল। তিনি ধপ করে চেয়ারে বসে পড়লেন। বিক্রান্ত দরজার দিকে ইশারা করল, দরজা খুলল, আর খাঁকি পোশাক পরা 2 জন ইন্সপেক্টর ভেতরে ঢুকলেন। প্রতাপ রাও সালভি, ইউ আর আন্ডার অ্যারেস্ট, জালিয়াতি, প্রতারণা এবং কোম্পানি অ্যাক্ট ভায়োলেশনের দায়। ইন্সপেক্টর হাতকড়া বের করলেন। প্রতাপরাও অনুনয় বিনয় করতে লাগলেন, বিক্রান্ত বাবা, আমি তোমার কাকা হই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। বিক্রান্ত ঘুরে দাঁড়াল। আমার কাকা কবেই মারা গেছেন, এখন শুধু একজন অপরাধী বেঁচে আছে, নিয়ে জানেকে। পুলিশ প্রতাপ রাওকে টানতে টানতে নিয়ে গেল। হলে হাততালির বন্যা বয়ে গেল, আর একটা স্বস্তির দীর্ঘশ্বাস পড়ল। সত্য সবার সামনে চলে এসেছিল। বোর্ড মেম্বাররা বিক্রান্তের কাছে এলেন। বিক্রান্ত, তুমি আজ কোম্পানিকে বাঁচিয়ে দিলে। বিক্রান্ত মানসীর দিকে আঙুল তুলে দেখাল, আমি কোম্পানিকে বাঁচাইনি, বাঁচিয়েছে এই ক্লার্ক, যার সততার কোনো দামই আমরা দিতে পারব না। মানসীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু এই জলোচ্ছ্বাস কষ্টের ছিল না, এটা ছিল জয়ের। আজ সে শুধু নিজের চাকরিই বাঁচায়নি, সে নিজের আত্মসম্মান এবং একজন ভালো মানুষের বিশ্বাসকেও বাঁচিয়েছিল। রাজে ইনফ্রাস্ট্রাকচারে আজকের দিনটা অন্যরকম ছিল। গত সপ্তাহের সেই হাই ভোল্টেজ ড্রামার কারণে অফিসের পরিবেশ এখনও একটু থমথমে ছিল, তবে তার মধ্যে একটা মুক্তির অনুভূতিও ছিল। প্রতাপরাও সালভির গ্রেপ্তার হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়েছিল, আর তার সাথে সাথে মানুষের সাহসিকতার গল্পও। আজ মানুষই রোজকার মতোই নিজের ডেস্কে কাজ করছিল, কিন্তু মানুষের দেখার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। কাল পর্যন্ত যারা তাকে নতুন ঝাগু বলে খোঁচা দিচ্ছিল, আজ তারাই শ্রদ্ধার সাথে তাকে দেশপাণ্ডে ম্যাডাম বলছিল। দুপুর 3টে বজল। ইন্টারকম বেজে উঠল। মানুষই, সাহেব ডেকেছেন। শিরকে ম্যাডামের গলা শোনা গেল। মানুষই ফাইল বন্ধ করল। আজ তার মনে কোনো ভয় ছিল না, বরং একটা নতুন উৎসাহ ছিল। সে বিক্রান্তের কেবিনে গেল। বিক্রান্ত জানালার বাইরে তাকিয়ে দাঁড়িয়েছিল। মানুষই ভেতরে ঢুকতেই সে ঘুরে দাঁড়াল। তার মুখে রোজকার সেই গম্ভীর আর টেনশনের ছাপ ছিল না, আজ সে অনেক রিল্যাক্সড লাগছিল। এসো মানুষই, বসো। মানুষই চেয়ারে বসল। কাল যা হলো তার জন্য তোমাকে থ্যাংক ইউ বলাটা খুব ছোট হবে, বিক্রান্ত বলতে শুরু করল। স্যার, এটা আমার কর্তব্য ছিল। আপনি বিপদের সময় আমাকে সাহায্য না করলে আজ আমি এখানে থাকতামই না, মানুষই বলল। বিক্রান্ত হাসল। তুমি শুধু সাহায্যই করনি মানুষই, তুমি কোম্পানিটাকে বাঁচিয়েছ, আর সবচেয়ে বড় কথা হলো তুমি আমাকে দেখিয়ে দিয়েছ যে পৃথিবীতে এখনও এমন মানুষ আছে যারা টাকার বিনিময়ে নিজেদের বিক্রি করে দেয় না। সে একটা খাম তার দিকে এগিয়ে দিল। এটা কি স্যার? খুলেই দেখো। মানুষই খামটা খুলল। ভেতর একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল। সিএফও মানুষই দেশপাণ্ডে। মানুষের নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না। স্যার, সিএফও? আমি? কিন্তু আমি তো শুধু বিকম পাস, আর এত বড় দায়িত্ব। ডিগ্রি শুধু কাগজে থাকে মানুষই, কিন্তু আসল যোগ্যতা তো কাজে দেখা যায়। প্রতাপ কাকার কাছে এমবিএর ডিগ্রি ছিল, কিন্তু সততা ছিল না। তোমার হয়তো অভিজ্ঞতা কম, কিন্তু তোমার সততা 100% খাঁটি। আর আমার টাকার দেখাশোনা করার জন্য তোমার মতোই একজন মানুষের খুব দরকার। বেতন 3 গুণ বাড়ানো হয়েছে, আর হ্যাঁ, কোম্পানির গাড়িও পাবে তুমি। মানুষের চোখে জল চলে এলো। স্যার, আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। কিচ্ছু বলার দরকার নেই, শুধু নিজের কাজটা মন দিয়ে করো। আর হ্যাঁ, আজ সন্ধ্যায় তুমি একটু তাড়াতাড়ি বাড়ি যাবে। যশকে নিয়ে তৈরি থেকো, আমি আসব। না স্যার, আমি বাসেই চলে যাব। এটা তোমার বসের অর্ডার। বিক্রান্ত হেসে চোখ মারল। সেদিন সন্ধ্যায় বিক্রান্ত নিজের মার্সিডিজ গাড়ি নিয়ে অফিসের গেটে এসে দাঁড়াল। মানুষই একটু ইতস্তত করেই গাড়িতে বসল। যশকে সে ডে কেয়ার থেকে নিয়ে এসেছিল। সে সবেমাত্র ঘুম থেকে উঠেছিল এবং ঘ্যান ঘ্যান করছিল।
গাড়ি শিবাজীনগর থেকে সোয়ারগেটের দিকে রওনা হলো। এসির ঠান্ডা হাওয়া আর আরামদায়ক সিটে বসে মানসীর একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু বিক্রান্ত খুব সহজভাবে গল্প করছিল। তুমি পুনেতে কি কি জায়গা দেখেছ? সে জিজ্ঞেস করল। স্যার, বাড়ি আর অফিস ছাড়া আর কোনো জগৎ দেখিনি বিয়ের পর থেকে, মানসী আস্তে করে উত্তর দিল। আরে বাহ, তাহলে আজ আমরা একটু ঘুরে দেখি। গাড়ি সারসবাগের কাছে এসে থামল। বাইরে সুন্দর হাওয়া বইছিল, ভিড় কম ছিল। চলো ভুট্টা খাই, বিক্রান্ত বলল। মানুষই অবাক হয়ে গেল। কোটিপতি মানুষ মার্সিডিজ থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ভুট্টা খেতে প্রস্তুত। তারা গাড়ি থেকে নামল। যশ এখন পুরোপুরি জেগে উঠেছিল আর চোখ কচলাকে কচলাতে এদিক ওদিক দেখছিল। বিক্রান্ত খুব স্বাভাবিকভাবেই হাত বাড়িয়ে দিল। আসবে আমার কাছে? মানুষই ভেবেছিল যশ হয়তো কাঁদবে, কারণ সে নতুন মানুষের কাছে সহজে যেত না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যশ হেসে বিক্রান্তের দিকে ঝাঁপিয়ে পড়ল। বিক্রান্ত তাকে কোলে তুলে নিল। আরে বাহ, আমাদের তো খুব বন্ধুত্ব হয়ে গেল, বিক্রান্ত হাসল। যশ তার শার্টের কলার ধরে তার গালে হাত দিল। বিক্রান্তের চোখে একটা অন্যরকম আলো দেখা গেল। তার নিজের ভাইয়ের কথা, ছোট যশের কথা মনে পড়ে গেল। তার মনটা ভরে উঠল। সে যশকে শক্ত করে জড়িয়ে ধরল। তারা ভুট্টার গাড়ির কাছে গেল। ভাইয়া, দুটো ভুট্টা পুড়িয়ে দাও, ঝাল নুন মাখিয়ে, আর এই বাচ্চার জন্য একটু মিষ্টি দানা খুলে দাও, বিক্রান্ত অর্ডার দিল। মানুষই এইসব দেখছিল। তার মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হচ্ছিল। এই মানুষটা শুধু একজন কড়া বস নয়, সে একজন নরম স্নেহশীল মানুষও বটে। তার একাকিত্বটা মানুষই এখন বুঝতে পারছিল। স্যার, আপনার মনে হয় বাচ্চাদের খুব পছন্দ, তাই না? মানুষই বলল। হ্যাঁ, আমার ওদের সাথে খুব নিবিড় সম্পর্ক। বিক্রান্তের গলাটা একটু ভারী শোনাল। আমার ভাই, সেও ঠিক এরকমই ছিল, যশের মতোই। আমাকে ক্ষমা করবেন স্যার, আমি পুরনো কথা মনে করিয়ে দিলাম। না, বরং আমার খুব ভালো লাগছে। বিক্রান্ত তার দিকে তাকিয়ে হাসল। মানসী, অফিসে আমি হয়তো তোমার বস, কিন্তু বাইরে তো আমরা বন্ধু হতেই পারি, তাই না? মানুষের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। হ্যাঁ, নিশ্চয়ই। তারা ভুট্টা খেল। যশ বিক্রান্তের কাঁধে বসে আনন্দে হাততালি দিচ্ছিল। পুনের ট্রাফিকের আওয়াজ, গাড়ির হর্ন, এই সব কিছু আজ মানুষের কাছে খুব মিষ্টি মনে হচ্ছিল। কারণ তার জীবনে এই প্রথমবার কেউ তাকে এতটা স্পেশাল অনুভব করাচ্ছিল। যখন বিক্রান্ত তাকে ওয়ারার সামনে ছেড়ে দিল, তখন ওয়ারার কাকিমা জানালা দিয়ে উঁকি মারছিলেন। কাল দেখা হবে সিএফও ম্যাডাম। বিক্রান্ত গাড়ি থেকেই হাত নাড়ল। হ্যাঁ স্যার, শুভরাত্রি। মানুষই একটু লাজুক হেসে মাথা নিচু করল। গাড়ি চলে গেল, কিন্তু মানুষই সেখানেই দাঁড়িয়ে রইল। যশকে কোলে নিয়ে সে আকাশের দিকে তাকাল। সেখানে শুধু একটাই তারা জ্বলজ্বল করছিল। তার মনে হল ওই তারাটা ঠিক তার ভাগ্যের মতোই, যেটা কাল পর্যন্ত অন্ধকারে ঢাকা ছিল, কিন্তু এখন উজ্জ্বল হয়ে উঠেছে। এই বন্ধুত্বের মধ্যে একটা না বলা প্রতিশ্রুতি লুকিয়েছিল, একটা ভরসার সঙ্গ, আর হয়তো ভালোবাসারও। 6 মাস যেন হাওয়ার মতো উড়ে গেল। পুনের বৃষ্টির জায়গা এখন গোলাপি শীত নিয়ে নিয়েছিল। আশ্বিন মাস শেষ হয়ে কার্তিক মাসের আভাস পাওয়া যাচ্ছিল। আজ বসু বারস, দীপাবলি প্রথম দিন। কথুরুদের একটা ছোট সোসাইটির 4 তলার ফ্ল্যাটে আজ অন্যরকম ব্যস্ততা ছিল। 6 মাস আগে সদাশিব পেঠের সেই ফুটো চালের ওয়ারায় অন্ধকারে বসে থাকা মানুষই আজ নিজের কেনা বাড়িতে দাঁড়িয়েছিল। দরজায় সে নিজের হাতে গাঁদা ফুলের মালা ঝুলিয়েছিল, উঠোনে সুন্দর আলপনা এঁকেছিল, আর জানালায় একটা লাল রঙের আকাশ প্রদীপ হাওয়ার তালে দুলছিল। ঘর থেকে মুরকি, নিমকি আর খাঁটি ঘিয়ের সুগন্ধ আসছিল। মানসী আজ একটা সুন্দর বেগুনি রঙের শাড়ি পরেছিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করছিল। ঠিক তখনই ডোরবেল বাজল। তার বুক ধরফর করতে লাগল। সে শাড়ির আঁচলটা ঠিক করে দরজা খুলল। দরজায় বিক্রান্ত রাজে দাঁড়িয়েছিলেন। আজ তিনি রোজকার মতো 3 পিস স্যুট পরেননি, বরং একটা ঘিয়ে রঙের সিল্কের কুর্তা আর তার ওপরে একটা জ্যাকেট পরেছিলেন। হাতে মিষ্টির বাক্স আর একটা গিফট র্যাপ করা পার্সেল ছিল। হ্যাপি দিওয়ালি সিএফও ম্যাডাম, বিক্রান্ত হেসে শুভেচ্ছা জানাল। হ্যাপি দিওয়ালি স্যার, আসুন না। মানুষ একটু লজ্জা পেয়ে তাকে ভেতরে ডাকল। বিক্রান্ত ভেতরে এলো। সে বাড়িটার দিকে একবার চোখ বোলাল। 1 BHKর ছোট ফ্ল্যাট, কিন্তু মানুষই সেটা এত ভালোবাসা দিয়ে সাজিয়েছিল যে দেওয়ালগুলো থেকেও যেন একটা ঘরোয়া আমেজ পাওয়া যাচ্ছিল। দারুণ, খুব সুন্দর সাজিয়েছ বাড়িটা, বিক্রান্ত বলল। ঠিক তখনই বেডরুম থেকে 1.5 বছরের যশ দৌড়ে বাইরে এলো। এখন সে হাঁটতে শিখেছিল। নতুন জামা প্যান্ট পরে তাকে একদম ছোট্ট রাজার মতো দেখাচ্ছিল।
বিক্রান্তকে দেখেই সে কাক্কা কাক্কা করে তার দিকে লাফিয়ে এলো। বিক্রান্ত তাকে কোলে তুলে নিয়ে শূন্যে ঘোরাল। যশের খিলখিল হাসিতে ঘরের পরিবেশ আরও আনন্দময় হয়ে উঠল। এই নাও যশ, তোমার জন্য নতুন গাড়ি। বিক্রান্ত মিষ্টির বাক্সের সাথে আনা খেলনার গাড়িটা তাকে দিল। যশ গাড়ি নিয়ে সোফায় খেলতে দৌড়ল। মানসী একটা ট্রেতে করে মিষ্টি ও জলখাবার নিয়ে এলো। প্লেটে নিমকি, গুজিয়া, লাড্ডু আর চিড়ে ভাজা সুন্দর করে সাজানো ছিল। আরে বাপ রে, এসব তুমি নিজের হাতে বানিয়েছ? বিক্রান্ত একটা নিমকি ভাঙতে ভাঙতে জিজ্ঞেস করল। হ্যাঁ স্যার, পুনেতে দিওয়ালির আসল মজাই তো এই ঘরে বানানো খাবারে, মানসী বলল। বিক্রান্ত নিমকি খেল। অসাধারণ, আমার বাড়িতে তো এসবই দোকান থেকে আসে। এত সুন্দর বাড়ির স্বাদ কত বছর পর যে পেলাম। তার চোখে একটা তৃপ্তি ছিল। গল্প করতে করতে বিক্রান্ত পাশে রাখা গিফট র্যাপ করা পার্সেলটা তুলল। মানসী, এটা তোমার জন্য। স্যার, এসবের কি দরকার ছিল? আপনি এসেছেন, এটাই তো আমার সবচেয়ে বড় গিফট। মানসী একটু অস্বস্তি বোধ করল। খুলেই দেখো, এটা কোনো সাধারণ গিফট নয়। মানসী আস্তে আস্তে র্যাপারটা খুলল। ভেতরে একটা কাঠের ফটো ফ্রেম ছিল। সে ফ্রেমটা সোজা করল আর দেখল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ওই ফ্রেমে কোনো ছবি ছিল না, সেখানে একটা মোবাইলের স্ক্রিনশট প্রিন্ট করে লাগানো ছিল। সেই একই মেসেজ, যা সেই বৃষ্টির রাতে সে ভুল করে পাঠিয়েছিল। দাদা, সরি তোকে বিরক্ত করছি, যশের খুব জ্বর এসেছে রে, প্লিজ 500 টাকা পাঠানা। মানসী অবাক হয়ে বিক্রান্তের দিকে তাকাল। যশের দিকে তাকিয়েই কিন্তু মানসীকে উদ্দেশ্য করে বলতে শুরু করল। মানসী, লোকে বলে যে ভুল নম্বর থেকে কখনো ভালো কিছু হয় না, কিন্তু সেই রাতে যদি তোমার ওই একটা নম্বর ভুল না হতো। সে মুহূর্তের জন্য থামল, তার গলাটা একটু কেঁপে উঠল। যদি সেই রাতে তোমার নম্বরটা ভুল না হতো, তাহলে আজ আমার জীবনের অঙ্কটা কখনোই মিলত না। মানসী স্তব্ধ হয়ে গেল। বিক্রান্ত এগিয়ে এসে বলল, সেই রাতে আমি শুধু একটা অচেনা বাচ্চাকে সাহায্য করিনি, আমি নিজের একাকিত্বকেও হারিয়েছিলাম। তুমি আর যশ মিলে আমার জীবনের সেই শূন্যস্থানটা পূরণ করে দিয়েছ, যা কোনোদিন টাকা দিয়ে পূরণ করা যেত না। সে মানসীর চোখের দিকে তাকাল। মানসী, আমি জানি না কিভাবে বলতে হয়, কিন্তু আমি চাই এই রং নাম্বারটা এবার আমার জীবনে পার্মানেন্ট হয়ে যাক, সারা জীবনের জন্য, যশের বাবা হিসেবে আর তোমার জীবনসঙ্গী হিসেবে। সে হাঁটু গেড়ে বসল। কোনো ফিল্মি কায়দায় প্রপোজ করল না, শুধু নিজের হাতটা বাড়িয়ে দিল। আমার জীবনের এই খালি জায়গাটা কি তুমি পূরণ করবে? মানসীর গাল বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে ওই ফ্রেমটার ওপর আঙুল বোলাল। অন্ধকার থেকে আলোর দিকে এই যাত্রা তার চোখের সামনে ভেসে উঠল। একটা ভুল দিয়ে শুরু হওয়া গল্প আজ নিয়তির সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছিল। সে লজ্জায় মাথা নিচু করল এবং হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে নিজের হাতটা বিক্রান্তের হাতে রাখল। সেই স্পর্শ এখন আর অচেনা ছিল না, সেটা এখন তার নিজের ছিল। হ্যাঁ, সে মৃদু গলায় বলল। ঠিক তখনই বাইরে কেউ একজন বাজি ফাটাল। জানালায় ঝুলানো এই আকাশপ্রদীপটা হাওয়ার দুলনিতে গোল হয়ে ঘুরল। তার রঙিন কাঁচের মধ্যে দিয়ে আসা আলো মানসী আর বিক্রান্তের মুখের ওপর পড়ল। সোফায় খেলতে থাকা যশ এটা দেখে আনন্দে হাততালি দিতে লাগল। বিক্রান্ত আর মানসী একে অপরের দিকে তাকিয়ে হাসল। বাইরে দিওয়ালির প্রথম প্রদীপ জ্বলে উঠেছিল, আর আজ দুটো মনের মধ্যেও ভালোবাসার প্রদীপ জ্বলে উঠল। একটা মিসড কল, একটা ভুল, আর একটা নতুন সুন্দর শুরু। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার বন্ধুবান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করুন। এমন আরও আকর্ষণীয় গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে পরের গল্প এলেই আপনি জানতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে একটা নতুন ও দুর্দান্ত গল্পের সাথে। ততদিন নিজের খেয়াল রাখুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।